এবার বলুন শোনা যাচ্ছে কি না। এবার অনুগ্রহ করে জানান যে কেউ যদি থাকেন লাইভে, আমি আগের লাইভটা কেটে বেরিয়ে এলাম। যদি আপনারা এই লাইভে এসে থাকেন তাহলে জানান যে শোনা যাচ্ছে কিনা। চন্দন দাস জানিয়েছেন যে অডিবল, শোনা যাচ্ছে, তার মানে ঠিক হয়ে গেছে, আমি ধরে নিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওর বিষয়, লাইভ ভিডিওর বিষয় ডেঙ্গুর প্যানিকবাজি, এবং এই প্যানিকবাজিকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন, এবং এই প্যানিক ছড়াতে ওরা কি কি ব্যবস্থা নিয়েছে। এবং বর্ষাকাল শুরু হচ্ছে, এবার এবার একজন বলছে শোনা যাচ্ছে, আর একজন বলছে শোনা যাচ্ছে না। এই 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 সব চলতে থাকছে আর কি। এ তো মহামুশকিল। চন্দন, তুমি আরও একবার জানাও যে শোনা যাচ্ছে কি না। ঠিক আছে, আমি পার্থ সারথী বলছে যে শোনা যাচ্ছে। সুতরাং এরকমভাবে হয়তো কারো কারো প্রবলেম হবে বিভিন্ন এলাকায়, আমার মনে হচ্ছে যে। তো এটা জানি না কেন হচ্ছে। চন্দন দাস বলছে শোনা যাচ্ছে, তো তাই আমি কন্টিনিউ করছি। কিছু করার নেই, এভাবেই তো আমাকে চালাতে হবে। হয়তো মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে। বিপ্লব ঘোষ জানাচ্ছে শোনা যাচ্ছে, ঠিক আওয়াজ নিয়ে তো কিছু করার নেই, পরিষ্কার আওয়াজ সবসময় হবে না, হওয়ার সম্ভবও নয়। আমার তো আর সেই ধরনের সেট আপ নেই যে অত্যাধুনিক। অপেক্ষা করছেন আপনার। আমি আর একবার লাগাচ্ছি জ্যাকটাকে। তো এটা যদি প্রভুরা করে থাকেন তাহলে তো আমার কিছু করার নেই, কারণ আমার এখানে স্পিড ভালো দেখাচ্ছে। হ্যাঁ, করতে পারে, নেটওয়ার্ক স্পিড ভালো দেখাচ্ছে এবং কোনো রকম সমস্যা নেই। যাই হোক, বিপ্লব বলছে যে এবার আমি আর ওদিকে তাকাচ্ছি না, অন্তত পক্ষে আমি কন্টিনিউ করে যাচ্ছি, না হলে তো বলাই যাবে না। যারা অন্তত কয়েকজন শুনতে পাচ্ছেন তারা তো শুনুন, আর কি করা যাবে। তো যাই হোক, কোনো রকম পরিস্থিতির কোনো ব্যাপার নেই। যারা পশ্চিমবঙ্গে আছেন, যারা বাইরে আছেন, তাদের কথা আমি জানি না, তাদের ব্যাপারটা আমি, তাদের নেটওয়ার্কের ব্যাপার। আমি পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদের কথাই আমি দেখছি, ভাবছি এই মুহূর্তে, কারণ তারাই এই মুহূর্তে মূল বিষয় আর কি। যাই হোক, সবার কাছে সবার নেটওয়ার্ক তো সমান নয়, তাই সবার ক্ষেত্রে সমানভাবে পৌঁছবে এমনটা নয়। হ্যাঁ, জানি না, আরও নিশ্চয়ই অনেক মানে হাই এন্ড সেট আপ আছে যেটা আমার নেই, যার মাধ্যমে অনেক স্পিড অনেক কিছু করা যায়। আমার তো সেরকম কিছু নেই। তো যাই হোক, তো এই ক্ষেত্রে অনিলবাবু আপনার সমস্যা আছে। হ্যাঁ, আপনি অনুগ্রহ করে এবার থামুন, আপনি থামুন। দিব্যি অনেকেই কমেন্ট করছে, অনেকেরই ফেসবুক আপডেট নেই, তাদের সমস্যা হচ্ছে। আপনারা ফেসবুক আপডেট করে নিন। আপনাদের অনেকেরই এখন ফেসবুক 2-3 দিন অন্তর অন্তর আপডেট করতে হয়। ফেসবুক আপডেট করে নিন, তাহলেই শুনতে পাবেন। তো যাই হোক, তো আজকের ভিডিওর বিষয় এটাই, ডেঙ্গুর প্যানিকবাজি কী করে সামলাবেন। তো তার আগে আমি আজকের পোস্টে বা এরকম বহু পোস্টে যেটা আমি দেখতে পাচ্ছি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, প্যান্ডেমিক বা এই ধরনের যখন আলোচনা আসে বা গুরুত্বপূর্ণ পোস্ট, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার কথা যখন বলি,
তখন অনেককেই পাওয়া যায় না, তারা চুপচাপ থাকেন। কিন্তু যেই ধর্মের কোনো তথ্য তাদের কাছে, মানে পোশাকি ধর্ম অবশ্যই, সার নয়, পোশাকি ধর্ম নিয়ে তাদের যখন কোনো কিছু মনের মতো না হয়, তারা বেশ রকম অনেক উত্তেজিত হয়ে যান এবং অনেকেই আবার আসেন টাসেন মন্তব্য টন্তব্য করেন। তথাকথিত হিন্দু এবং তথাকথিত মুসলমানরা তখন তারা তাদের ঈমান রক্ষা করবার জন্য তারা বা তাদের ধর্ম রক্ষা করার জন্য তারা সক্রিয় হয়ে ওঠে। তো হিন্দুরা বিশেষ করে একটা বড় অংশ, সবাই নন, তারা একটি রাজনৈতিক দলকে হিন্দুদের পরিত্রাতা বলে মনে করেন এবং সেই দলের বিরুদ্ধে কিছু বললে তারা ছুটে আসেন এবং তারা মনে করেন যে হিন্দু ধর্ম সংকটে। হ্যাঁ, বা এরকম কারণে আমরাই যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধাচরণ করি তাহলে কি হবে। কিন্তু ওই হিন্দুদেরকে যে মানে আত্মঘাতী যেটা বলা হয়, একটা ধর্মকে ভেতর থেকেই যে শেষ করতে হয় সেই ব্যাপারটা তারা জানেন না। এই ভেতর থেকেই যে শেষ করা হচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যে থেকে এরকম একজনকে প্রমোট করে যিনি সর্বোচ্চ একটা মানে হিন্দুত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন, তারা সেটা উপলব্ধি করেন না। তো যাই হোক, আজকে যে দেখতে পেলাম যে আমি ওই একটা ছোট্ট পোস্ট দিয়েছিলাম যে অনেকেই হিন্দু হিন্দু বলে দাবি করছেন। তো আমার এটা খুব সাধারণ পর্যবেক্ষণ ছিল যে মুসলমান আছে বলেই অনেকে মানে হিন্দু বলে নিজেকে, মানে মুসলমানের অস্তিত্ব আছে, মানে তাদের নাকি সংখ্যা বাড়ছে, এরকম ডেটা বা স্ট্যাটিস্টিক্স আছে, বিভিন্ন রকমের ডেটা আছে। তো যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। তো তাই তারা মুসলমান। তো আমি বলেছি ওটা প্রতিক্রিয়া হয়ে গেল। আপনি যদি আপনার ধর্মকে ভালোবাসেন, আপনার শেকড়কে ভালোবাসেন, তাহলে প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবেন না, ক্রিয়াশীল থাকুন। ধরুন আপনি এমন কোনো জায়গায়, কোনো দেশে থাকেন যেখানে কোনো ইসলাম ধর্মী মানুষের অস্তিত্বই নেই, তার মানে কি সেখানে আপনি আপনার শেকড়ের কথা, আপনার ব্যবস্থা, আপনার চিকিৎসা শাস্ত্র, যেমন আয়ুর্বেদ হিন্দুদের ক্ষেত্রে অবশ্যই, এটা অনুশীলন করবেন না? আপনি প্রকৃতির কাছ থেকে তথ্য নেবেন না? প্রকৃতি থেকে শিখবেন না? প্রকৃতির কাছ থেকে নিরাময়কে আপনি গ্রহণ করবেন না? নিশ্চয়ই করবেন, যদি আপনি ক্রিয়াশীল থাকেন। হঠাৎ করে যখনই আপনি দেখছেন আপনার আশপাশে ইসলাম ধর্মী মানুষের সংখ্যা বাড়ছে বলে আপনার মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি হিন্দু হয়ে গেলেন, এটা কী রকমের হিন্দুত্ব বলুন দেখি? এটা তো শক্ত করবে না আপনাকে, আপনার মননকে, আপনার চিন্তা ভাবনাকে তো শক্ত করবে না, শক্তিশালী করবে না। আপনি তো ব্যবহৃত হবেন রাজনৈতিক দলের দ্বারা, যেটা হচ্ছে গোটা বিশ্বে আমরা দেখেছি, তাই তো? আর আমার উপলব্ধি এটাই, আপনি যদি উইজডমে যান, আপনি যদি গভীরে যান, তাহলে এই পোশাকি ব্যাপারটাকে বাদ দিলে, হ্যাঁ, টিকি, দাড়ি, হ্যাঁ, টাকনুর ওপরে ট্রাউজার্স পরা, এই বোরখা, হিজাব, ঘোমটা, এই বিষয়গুলোকে বাদ, এগুলো পোশাকই ধর্মাচরণ আর কি, তা সেটার ঊর্ধ্বে উঠে যদি আপনি গভীরে যান, দেখবেন আসলে কোনো ফারাক নেই। আমি তো যতটুকু স্টাডি করেছি, উপলব্ধি করেছি, তাতে করে পোশাকি বিষয়টা বাহ্যিক আইডেন্টিটিকে বজায় রাখার জন্য অবশ্যই অনেক ক্ষেত্রেই প্রয়োজন আছে, কিন্তু সেটাই যদি সর্বস্ব হয়ে দাঁড়ায় তাহলে ভেতরটা মার খায়, তাই তো? ভেতরটা পুরোটাই শূন্য হয়ে যায়, অন্তঃসার শূন্য হয়ে যায়। তো এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই ফাঁদে পড়েছেন, তারা বাইরের বা বাহ্যিক যে ধর্মাচরণ সেটাকেই বেশি করে গুরুত্ব দিচ্ছেন, দিতে গিয়ে মানে তারা সার থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, সার থেকে হারিয়ে যাচ্ছেন, তাদেরকে সহজেই ব্যবহার করা যাচ্ছে, ইউজ করা যাচ্ছে। তো যাই হোক, তো আজকের এই রকম একটি পোস্টে আমি এটা বলেছিলাম এবং সেখানে একটা লাইন ছিল, খুব ক্যাজুয়াল লাইন ছিল, সাধারণ একটা লাইন ছিল যে বেদ উপনিষদ, যেটা হিন্দুরা তাদের পবিত্র ধর্মগ্রন্থ বা তাদের শেকড় বলে মনে করে, যখন লেখা হয় তখন ইসলামের অস্তিত্ব ছিল না। ব্যাস, সঙ্গে সঙ্গে ছুটে এলেন কেউ কেউ, সবাই নন। তারা পোস্টটির মর্মার্থ উপলব্ধি করলেন না। কেন তাদের গায়ে লাগলো? ওই যে আমরা যারা ধর্মচর্চা করি, মানে বাহ্যিক ধর্মচর্চা করি, যাদের ভেতরে আসলে কিছু নেই, বাইরে দেখুন দাঁড়িয়ে আছে, তারা কি করেন? তারা এই তথ্যগুলো নিয়ে মানে তাদের একটা শ্রেষ্ঠত্ব, মানে তাদের মতো করে তাদের টপ লেভেলে যারা ইমাম টিমাম আছেন, তো টপ লেভেলে যারা আছেন, তারা তাদের মাথায় ঢুকিয়ে দেয়। তা ধর্মের শ্রেষ্ঠত্ব হতে গেলে কি হতে হবে?
অনেক রকম ব্যাপার আছে, মানে বাহ্যিক ধর্মের শ্রেষ্ঠত্ব কি 1 নম্বর, সবার আগে আমরা, আগে হ্যাঁ, ওরে বাবা, রামের জন্মের 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়, এরকম আমি ছোটোবেলায় শুনেছিলাম, এখনও বিশ্বাস করেন অনেকে, তাই তো। তো রামের জন্মের 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়, তার মানে কতটা প্রাচীন হয়ে গেল, তাই তো, কতটা প্রাচীন হয়ে গেল। তো যাই হোক, এবার সবার আগে এগিয়ে থাকা গেল, অর্থাৎ রামায়ণ, রাম হচ্ছে একদম প্রাচীনতম, এর আগে কোনো ধর্মটর্ম ছিল না। রামায়ণ যেটা পবিত্র ধর্মগ্রন্থ আমাদের হিন্দুদের, সেটা রামের জন্মের কত আগে, 60,000 বছর আগে লেখা হয়েছে। বেশ, এবার যারা ইসলাম ধর্মাবলম্বী, আব্রাহাম ধর্ম, এবার তারা আবার বলবে, তাদের আবার তথ্যভিত্তিক ব্যাপারগুলো অনেকেরই পছন্দ নয়, তারা বলবেন কি, ওরে বাবা, ইসলাম সবার আগে, প্রকৃতি মানে একদম প্রকৃতি পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে থেকে আছে, আগে থেকে আছে। বেশ ভালো, তাহলে কি হয়ে গেল, শ্রেষ্ঠ হয়ে গেল, তাই তো, শ্রেষ্ঠ হয়ে গেল। এই রকম ধরনের কম্পিটিশন চলে, টাকনুর ওপরে প্যান্ট, তাই তো, তিলক, কিন্তু ট্রিপল ডোজ, ডবল ডোজ। কালীঘাটে পুজো দিতে যাচ্ছে, মাস্ক এঁটে ডবল ডোজ, আরে বাপরে বাপ, মা কালীর ওপর তোর এত ভরসা যখন, তুই এত ভাইরাসকে ভয় পাচ্ছিস। সেই তুলনায় আমি বারবার করে বলি, যারা ভদ্রলোক, যারা বিজ্ঞানে বিশ্বাস করেন, মানে হুয়ের বিজ্ঞান, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিজ্ঞানে বিশ্বাস করেন, ফার্মা লবির বিজ্ঞানে বিশ্বাস করেন, সায়েন্টিজমে বিশ্বাস করেন, তারা অনেক বেশি সাচ্চা। কেন বলুন তো? তারা বলেই ভাই আমরা নাস্তিক, আমরা ধর্ম মানি না, আমরা ভোগে বিশ্বাস করি, আমরা মডার্নিটিতে বিশ্বাস করি, আমরা বেশ বাড়িতে এসি লাগাই, আমরা গাড়ি টাড়ি চাই, উন্নতি চাই, আমরা হচ্ছে একেবারে টপ টু বটম আধুনিক হতে চাই। তো তারা কিন্তু দেখুন হুয়ের ফর্মুলা মেনে চলছে, তারা ট্রিপল ডোজ যদি নেন, ডবল ডোজ যদি নেন, তাহলে তারা তো ঠিক আছেন, তারা তো কোনো হিপোক্রিসি করছেন না, ভণ্ডামি করছেন না, তারা যেটা বলছেন তারা সেটাই করছেন, তাই তো। এদেরকে আমি তো বেশি শ্রদ্ধা করব। এইসব ভদ্রলোক বলে যাদেরকে আমরা মাঝে মধ্যে একটু কটাক্ষ করে থাকি, আমিও করে থাকি, তাদেরকে আমি অনেক বেশি এই জায়গা থেকে শ্রদ্ধা করব, কারণ তারা যেটাতে বিশ্বাস করেন, হুয়ের বিজ্ঞান এবং সায়েন্টিজম, ফার্মা লবিকে তারা বিশ্বাস করেন, সেটা অনুসারে তারা ডোজের পর ডোজ নিচ্ছেন, জ্বর হলে প্যারাসিটামল খাচ্ছেন, তাই তো, একটুতেই ডাক্তার দেখাচ্ছেন, একটুতেই টেস্ট করাচ্ছেন, প্রেশারের ওষুধ খাচ্ছেন, সুগারের ওষুধ খাচ্ছেন, ওষুধের পর ওষুধ খাচ্ছেন, মাস কাবারই 10,000 15,000 টাকার ওষুধও খাচ্ছেন, এমন লোকও আছে। তো তারা ভালো, তাদের যা বলেন তাই সেটা করেন। কিন্তু যারা হিন্দু মুসলমান বলে দাবি করেন, বাইরেটা একেবারে, আমি দেখেছি অনেক হুজুরকে একেবারে দাড়ি, ওই যে এটা কাটা, গোপ কাটা হতে হবে, হ্যাঁ, গোপ কাটা এবং একেবারে বড় দাড়ি, মেহেদি লাগানো দাড়ি, ডবল মাস্ক আগে, হ্যাঁ, তো আল্লাহর বান্দা, এরকম গেরুয়াধারী অনেক সন্ন্যাসী দেখেছি আমি, ডবল মার্কস, ট্রিপল মার্কস, কি ভগবানের বরপুত্র, ঈশ্বরের বরপুত্র, বাপ রে বাপ রে বাপ রে বাপ। তা আপনারা তো বেশি ভণ্ড মশাই, আপনারাই তো ভণ্ড। ভদ্রলোকেরা যারা আধুনিকতায় বিশ্বাস করে, ফার্মালবিকে বিশ্বাস করে, হুকে বিশ্বাস করে, যারা ওষুধ খাচ্ছেন, ভ্যাকসিন নিচ্ছেন, ড্রাগ নিচ্ছেন, তো তারা অনেক সাচ্চা। তো আপনারা আবার একদিকে ধর্মেও আছেন, আবার মাস্কেও আছেন, ডবল ডোজেও আছেন, ট্রিপল ডোজেও আছেন, আবার আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ, মানে কী বলবো, সর্বশ্রেষ্ঠ, তাই তো, সকল আল্লাহর চাইতে বড় কোনো উপাস্য নেই, তাই তো, এইসব করেন। তাহলে আপনারা আল্লাহর উপাসনা করছেন, তো আল্লাহর ওপরে একটু নিজেকে ছেড়ে দিন না বাবা, হ্যাঁ। আল্লাহর চাইতে কেউ বড় শ্রেষ্ঠ কোনো উপাস্য নেই, আল্লাহ একমাত্র উপাস্য, আল্লাহু আকবার, তাই তো। তো এই যদি হয়, তাহলে আপনি আবার ফার্মালবের ডবল ডোজটা নিচ্ছেন কেন? বিশ্বাস নেই নাকি? হ্যাঁ, বিশ্বাস নেই। এখন আর প্রশ্ন তুলে কি হবে? ওই সব প্রশ্ন তোলা আমার জানা আছে, হ্যাঁ, এখন আর প্রশ্ন তুলে কি হবে বাবা? যা হওয়ার হয়ে গেছে, যা সর্বনাশ হওয়ার, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এখন অনেকেই প্রশ্ন তুলবে। তো আমরা যখন প্রশ্ন তুলেছিলাম, আমি তো প্রশ্ন তুলিনি, সাফ বলেছিলাম ব্যাপারটা এই। আগে হ্যাঁ, অমৃত শপথ 2য় খণ্ড দেখে নেবেন, ভ্যাকসিন আসার আগেই ভ্যাকসিন নিয়ে কী কাণ্ড হচ্ছে, কি হচ্ছে, কি ঘটতে চলেছে, বহু আগে আমি বলে দিয়েছি। তো যাই হোক, তো এবার
তাহলে হেজাব, বোরখা, এদিকে টিকি, দাড়ি, টাকনুর ওপরে প্যান্ট, তাই তো, এগুলো সব ঠিক আছে না? গোসলের নিয়ম, এশার সময়, মাগরিবের সময় নামাজ ওয়াদা করা, তাই তো, কিভাবে দাঁড়াতে হবে, ও সব ঠিক আছে, তাই তো? দারুণ দারুণ, একেবারে দুর্দান্ত। হ্যাঁ, তো যাই হোক, তো এইগুলো পোশাকি ব্যাপারগুলো এদের ঠিক আছে। আর কি না, ইসলাম সবার আগে পৃথিবীতে সবার আগে এসেছে, একদম কোনো ব্যাপার নেই, এগুলো ঠিক আছে। হিন্দুদের মধ্যেও তাই, রামের জন্মের 60,000 বছর আগে রামায়ণ এসেছে। ওরে বাপ রে বাপ, সব কিছু পোশাক আশাক একেবারে তিলক পরে একেবারে ধ্যান করে, ছবি, একদম ছবি। তো যারা এসব আবার প্রশংসা করছেন, তারা জীবনে কোনোদিন ধ্যান করেছেন কিনা আমার জানা, মানে আমার সন্দেহ আছে। ধ্যান কাকে বলে, ধ্যান কিভাবে করতে হয়, হ্যাঁ, ধ্যান মেডিটেশনটা কী জিনিস, তারা জীবনে করেননি। কিন্তু তাদের হয়ে তো একজন করে দিলেন, তাদের হয়েই তো একজন করে দিলেন, তাদের করা দরকার কি না? হ্যাঁ, আগে হ্যাঁ, আমাদের হয়ে উনি করে দিলেন, আমাদের আর ধ্যান ধ্যান করার দরকার নেই, উনিই তো মুখ, আমাদের হিন্দুত্বের মুখ, তাই না? হ্যাঁ, এই হলো ধর্মকে বিজ্ঞান থেকে বিচ্ছিন্ন করলে যা হয়, ধর্মকে শুধু পোশাক আশাকে সীমাবদ্ধ করে দিলে যা হয় তার পরিণতি। আর ধর্মকে রাজনৈতিক দল কেন্দ্রিক, হুজুর কেন্দ্রিক, ধর্মগুরু কেন্দ্রিক করে দিলে যা হয় তার নমুনা আমাদের চোখের সামনে। আসুন একটু পিছিয়ে যাই। এই যে ইসলামকে আপনারা দেখছেন, এটা কি আসল ইসলাম? হ্যাঁ, পোশাকি? এ বিষয়ে ইসলামের যে শাস্ত্র, সেখানেই কিন্তু বলা আছে, মুমিন যারা, তারা আসলে পোশাকে শুধু পোশাক দেখলে হবে না, ভেতরে আকিদা, ভেতরটাকে দেখতে হবে। তো তার ভেতরটা কি, তার ইমানটা কি রয়েছে? পোশাক আশাক দিয়ে ওসব অনেক মুসলমান হওয়া যায়? আসুন একটু পিছিয়ে যাই। বিজ্ঞান থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার ফলে ইসলামকে, এটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকারে অনেকে জেনে শুনেই অনেক হুজুর ব্যাপারগুলোতে পা দিয়েছেন, আরও বেশি মালদার হচ্ছেন। তারা অনেকেই বেশ দামি গাড়ি করে ঘোরেন, আমাদের ধর্মগুরুদের মতো আর কি। তো আসলে কি হলো, মানে কিভাবে বিচ্ছিন্ন হলো? তাই এই পোশাকি ব্যাপারগুলো, কত আগে কে এসেছে, হ্যাঁ, কে কত শ্রেষ্ঠ, এই সবের মধ্যে দুই সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে, মানে লড়িয়ে দিয়ে হুজুররা ফয়দা লোটে। আর সবার উপরে ফয়দা লোটে কারা? জায়নিস্ট শক্তি, তারাই তো চালাচ্ছে বিশ্বকে। 1453 খ্রিস্টাব্দ, মেহমেদ, দ্বিতীয় মেহমেদ, ওই সময় কি ঘটেছিল বলুন দেখি? ইস্টার্ন রোমান এম্পায়ার, যাকে বল বাইজেন্টাইন সাম্রাজ্য, যার রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল, তাকে দখল করে নিয়েছিলেন ইসলামিক বীর দ্বিতীয় মেহমেদ। দুর্দান্ত পরাক্রমে দখল করে নিয়েছিলেন, তাই তো? 1453 সাল, দেখে নেবেন, ফল অফ কনস্ট্যান্টিনোপল। এবং এভাবেই রোমান সাম্রাজ্যের যতটুকু অবশিষ্ট ছিল, আগে তো ওয়েস্টার্ন রোমান এম্পায়ার আগেই ধ্বংস হয়েছিল বর্বরদের আক্রমণে, ওডোয়াসারের আক্রমণে, কিন্তু যতটুকু অবশিষ্ট ছিল ইস্টার্ন রোমান এম্পায়ার, যেটা কনস্ট্যান্টিনোপল যার রাজধানী, সেই কনস্ট্যান্টিনোপলকে দখল করেছিলেন, পদানত করেছিলেন সুলতান দ্বিতীয় মেহমেদ, তাই তো? কত সালে? 1453 সালে। এবং সেইখানে তিনি কি করলেন বিজয়ের পরে? সেই যে কনস্ট্যান্টিনোপল তো খ্রিস্ট ধর্ম, তখন খ্রিস্টান ধর্ম পালন করত, যদিও কনস্ট্যান্টিনোপলে বাইজেন্টাইনের ভেতরে মূল্যবোধের অবক্ষয় বহু আগেই শুরু হয়েছিল। আর তাই কনস্ট্যান্টিনোপল ভেতর থেকে দুর্বল হয়ে গিয়েছিল বলেই সুলতান মেহমেদের পক্ষে, দ্বিতীয় মেহমেদের পক্ষে জয়টা অনেকটা সহজ হয়ে যায়। মানে ভেতরে ঢুকে তিনি পেরেছিলেন, কি পেরেছিলেন? বিশ্ববিখ্যাত চার্চ হাইয়া সোফিয়াকে তিনি মসজিদে রূপান্তরিত করেন আগে, হ্যাঁ। এবং কনস্ট্যান্টিনোপলের নাম কি হয়? কি হয়? ইস্তাম্বুল। অটোমান সাম্রাজ্যর
একটা চরম সাফল্যের শিখরে পৌঁছে যায় এবং তারপরে সেই তুর্কিকে কেন্দ্র করে টার্কি, হ্যাঁ এটা টার্কি হয়ে গেল জানেন নিশ্চয়ই, কেন্দ্র করে আমরা দেখতে পেলাম গোটা বিশ্বে অটোমান সাম্রাজ্যের একটা শক্তি আধিপত্য গড়ে ওঠে, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ইসলামের বীর দ্বিতীয় মেহমেদ, যিনি কনস্টান্টিনোপলকে পরাজিত করেছিলেন, তিনি কি শুধু আল্লাহু আকবর বলে ধেয়ে গিয়ে করেছিলেন? বিজ্ঞান টিজ্ঞান ছিল না, বিজ্ঞান চর্চা ছিল না, বিজ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু ওই কি বলে পোশাক আশাকেই তিনি মুসলমান ছিলেন? আগে না, আগে না। তাহলে কি ব্যাপারটা কি ঘটেছিল? আসুন একটু দেখে নেই। বিজ্ঞানের সাহায্য ছাড়া, বিজ্ঞান ছাড়া, বিজ্ঞানের অনুশীলন ছাড়া দ্বিতীয় মেহমেদের পক্ষে কনস্টান্টিনোপল জয় করা অসম্ভব ছিল, একেবারেই অসম্ভব ছিল। কেন বলুন তো? সুলতান মাহমুদ, মাহমুদ বারবার আমি গুলিয়ে ফেলছি, দ্বিতীয় মেহমেদ, মাহমুদ তো অনেক পরে, দ্বিতীয় মেহমেদ, তিনি এই কনস্টান্টিনোপল আক্রমণ করবার আগে দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছিলেন। কি পড়াশোনা করেছিলেন? বিজ্ঞানের বইপত্র পড়েছিলেন আগে, হ্যাঁ, সায়েন্স, টেকনোলজি, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে প্রাচীন পুঁথি, আর্টিলারির ওপরে বিশেষ করে কামান তৈরি কি করে করা যায় তার উপরে তিনি পড়াশোনা করেছিলেন এবং পাশাপাশি তিনি আরও অনেক বিষয়ে পণ্ডিত ছিলেন। দ্বিতীয় মেহমেদ, তাকে নিয়ে আমরা জানি না, কেউ জানি না, তাকে শুধু অত্যাচারী একটা, ওই যেরকমভাবে আমাদেরকে সামনে আনা হয় একটা ভয়ঙ্কর অত্যাচারী শাসক কনস্টান্টিনোপলকে ভেঙে গুঁড়িয়ে দিলেন, ব্যাপারটা সেরকম নয়। ওগুলো অনেকটাই প্রচার, ওই যে বৈরিতা সৃষ্টি করবার জন্য, বিদ্বেষ সৃষ্টি করবার জন্য। তিনি একজন প্রাজ্ঞ বিচক্ষণ মানুষ ছিলেন, যথেষ্ট পড়াশুনো ছিল তার। নিজের ধর্মকে যেমন জানতেন, অন্যান্য ধর্মকেও তিনি পড়াশোনা মাধ্যমে জানার চেষ্টা করেছেন। তো তার নিজস্ব একটা লাইব্রেরি ছিল এবং গ্রন্থাগার ছিল এবং সেইখানে তিনি দেশ বিদেশের বই সংগ্রহ করে রাখতেন এবং নিজে পড়াশোনা করতেন এবং সেইখানে পড়াশোনার ব্যবস্থা ছিল, লার্নিং লাইব্রেরি ছিল। জানেন কে? সেই দ্বিতীয় মেহমেদ, বিজ্ঞান চর্চায় বিশ্বাসী দ্বিতীয় মেহমেদ। তার উদ্যোগেই তৈরি হয়েছিল সেই সময়ে বিশ্বের সবচেয়ে বড় কামান। কামানের নাম কি? বাসিলিক। বাসিলিক। সেই কামান কে তৈরি করেছিলেন? আরবান বলে এক বিখ্যাত, তাকে তিনি দ্বিতীয় মেহমেদ তাকেও খুঁজে খুঁজে নিয়ে আসেন। আরবান বলে একজন বিখ্যাত আর্টিলারি গবেষক এবং ইঞ্জিনিয়ার, যিনি এই কামান প্রযুক্তির ওপরে অসাধারণ দক্ষতা ছিল তার। তো তার চার্জ, পারিশ্রমিক এত বেশি ছিল যে কনস্টান্টিনোপল রোমান সাম্রাজ্য তখন তো দৈন্য দশা, তার পারিশ্রমিক জোগাতে পারেনি। তার যে দাবি বা ডিম্যান্ড ছিল বা অতটা গুরুত্ব দেয়নি। কারণও আছে যে কনস্টান্টিনোপল যেটা শহরটি, সেটি এতটাই মজবুত প্রাচীর দিয়ে ঘেরা, এতটাই মজবুত প্রাচীর দিয়ে ঘেরা ছিল যাকে আনব্রেকেবল বলা হতো, যে প্রাচীরকে ভেদ করে শহরের ভেতরে কোনো সেনাবাহিনী আক্রমণকারী প্রবেশ করতে পারতো না। বহু চেষ্টা ব্যর্থ হয়েছে। এমনকি দ্বিতীয় মেহমেদের বাবা মোরাদ, তিনিও কিন্তু ব্যর্থ হয়েছিলেন, কনস্টান্টিনোপল জয় করতে পারেননি। তাই কনস্টান্টিনোপলের সম্রাট, তার একটা আত্মবিশ্বাস জন্মেও গিয়েছিল যে না, ঠিক আছে, এত পারিশ্রমিক দিয়ে কামান ইঞ্জিনিয়ার রাখার দরকার হবে না, কারণ যে প্রাচীর সেটা হচ্ছে দুর্ভেদ্য, ওটাকে কেউ ভেদ করতে পারবে না। এটা একটা কারণ। প্লাস পারিশ্রমিক ও আরবান, কামান মেকার যে প্রযুক্তিবিদ আরবান, তিনি অনেকটা পারিশ্রমিকও চেয়ে বসেছিলেন। কিন্তু দ্বিতীয় মেহমেদ এই ভুলটা করলেন না। তিনি আরবানকে নিজের দেশে, নিজের জায়গায় নিয়ে এলেন, এডিউনে নিয়ে এলেন, নিজের কাছে নিয়ে এলেন। এবার তাকে দায়িত্ব দিলেন
নিজেও পড়াশোনা করছেন, দুজন মিলে আলোচনা হচ্ছে, আরও সহযোগী ছিল, নিজেও পড়াশোনা করছেন, আরমানও পড়াশোনা করছেন। তারপরে তৈরি হলো বাসিলিক নামে সেই সময়কার সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় কামান। আগে হ্যাঁ, লম্বায় কত ফুট? 24 ফুট। আগে হ্যাঁ, ডায়ামিটার কত? 2.5 ফুট ডায়ামিটার। আর যে গোলা ক্যানন বল, যেটা লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়, তার ওজন কত ছিল? কতটা ওজন সে ছুটতে পারতো সেই কামান? 540 কিলোগ্রাম। ভাবুন, 540 কিলোগ্রামের যদি একটা লোহার বল তীব্র গতিতে ছুটে আসে, তাহলে ইম্প্যাক্টটা কী হতে পারে? এবং এই কামানের রেঞ্জ কত ছিল? 1 মাইল পর্যন্ত রেঞ্জ ছিল। আগে হ্যাঁ, তাই শুধু ঈমান নয়, আল্লাহু আকবার নয়, এই বিজ্ঞান, এই বাসিলিক কামানকে সঙ্গে নিয়েই কিন্তু দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল জয় করতে পেরেছিলেন, বিজ্ঞানকে সঙ্গে নিয়ে। না হলে পারতেন না। মোরাদ পারেননি, তার আগে অনেকেই পারেননি, দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এসেছেন। দ্বিতীয় মেহমেদকে জানুন, পড়াশোনা করুন। আমি যৎকিঞ্চিৎ করি। আমার অন্যতম একজন প্রিয় সেনানায়ক হলেন দ্বিতীয় মেহমেদ। কারণ এই কনস্টান্টিনোপলকে জয় করা বিশ্ব ইতিহাসের একটি অন্যতম সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, দ্য ফল অফ কনস্টান্টিনোপল। পড়াশোনা করুন, বাসিলিক কামান সম্পর্কে জানুন, কিভাবে তৈরি হয়, আরমান কিভাবে তাকে করে তোলেন, কিভাবে রাতের পর রাত জেগে দ্বিতীয় মেহমেদ বিজ্ঞান চর্চা করেন, তার সঙ্গে আলোচনা করেন, নিজেও পর্যন্ত ছবি আঁকেন, পাশাপাশি বসে প্ল্যানিং করেন, সামনে ম্যাপ রেখে। কনস্টান্টিনোপলের ম্যাপ, তার দেওয়ালের কতটা পুরু, কোন অংশটা দুর্বল হতে পারে, কোনটা পরবর্তীকালে মেরামত করা হয়েছে, কোন দিক থেকে আক্রমণ করলে ভালো হবে। অত সোজা নয়। তাই ওই যে ইসলাম এখন হচ্ছে কিছুই নেই, ইসলাম শেষ। জায়নিস শক্তির কবলে এবং নিজেদের লোভ লালসা এবং পোশাকি ধর্মাচরণের কারণে ইসলাম ধর্মাবলম্বী মানুষে এখন নতুন বিশ্ব ব্যবস্থার প্রধান টার্গেট। আমি বারবার করে বলেছি, সেটা আগামীতে আরও দেখতে পাবেন কোথায় যায় ব্যাপারটা। তো যাই হোক, আব্বাসিদ বংশের আব্বাসিদ ডাইনাস্টি, তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন হারুন আল রশিদ। তিনি কেন বিখ্যাত বলুন তো? তিনি বাগদাদে যখন অধিষ্ঠান করছিলেন, ইসলামের স্বর্ণযুগ চরম জায়গায় পৌঁছে গিয়েছিল, শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছে গিয়েছিল। অষ্টাদশ শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এই সময়টাকে মোটামুটিভাবে ইসলামের স্বর্ণযুগ বলা হয়, যখন বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা ছুঁয়ে ফেলেছিল। হ্যাঁ, কেউ বলেন আরও আগে থেকে এটা শুরু হয়েছিল, কিন্তু মোটামুটিভাবে অষ্টাদশ শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত, তাই তো? কিন্তু দেখুন খেয়াল করে, ত্রয়োদশ শতাব্দীর সময়টাকে দেখুন, কোন সময়? আর সুলতান মাহমুদ আক্রমণ করছেন কনস্টান্টিনোপল 1453 খ্রিস্টাব্দে। তখনও তিনি ধরে রেখেছেন কিন্তু বিজ্ঞান চর্চা, কাগজে কলমে কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু ধরে রেখেছেন। কারণ তিনি তখন কোন শতাব্দী চলছে? 1453 মানে কোন শতাব্দী চলছে? পঞ্চদশ শতাব্দীতে পা রেখে ফেলেছেন। তো তাহলে তিনি কিন্তু সেই উত্তরাধিকার বহন করে বিজ্ঞান চর্চা অব্যাহত রেখেছিলেন বলেই তিনি কিন্তু কনস্টান্টিনোপল জয় করতে পারলেন। হায় ইসলাম, হায় বিজ্ঞান। এখন কে আগে জন্মেছিল? কার ঈমান কত শক্ত, কার কি ওই গোসলের অনেক আছে আর কি নিয়ম কানুন, দেখবেন প্রচুর আছে, হাদিস পড়লে দেখবেন প্রচুর, মানে জীবন আচরণ টোটাল ব্যাপারটা। কিন্তু ওই যে ভেতরটাই তো খোকলা হয়ে গেছে, কিছু মনে করবেন না। আমি কারণ নই তো, আমি যারা আমাকে ফলো করেন তারা
ফলো মানে কি, যারা আমার কথা শোনেন, লেখা পড়েন, তারা উপলব্ধি করবেন যে আমি কিন্তু কোনো দলের নয়, সংগঠনের নয়, আর বিশেষ করে ধর্ম বলতে আমি যা বুঝি উইসডম, তার পূজারি আমি। তো যাই হোক, এবার একটা গল্প বলি। যারা এইরকমভাবে খুব ধর্মাচরণ করছেন, হিন্দু ধর্ম তো আগেই বলেছি, বহুবার আমি লিখেছি, আমার লাইভও আছে, যে নিজের ধর্মকে ভালোবেসে সাম্প্রদায়িক হন, পারলে অন্য ধর্মকে বিদ্বেষ করে সাম্প্রদায়িক নয়, নিজের ধর্মকে ভালোবেসে হন। বারবার করে বলেছি। আর আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের যে হিন্দুত্ব, হিন্দুদের নামে যা কি চলছে সেটা নিয়ে আমি বারবার করে লিখেছি, বিরুদ্ধাচরণ করেছি, আমার মতামত দিয়েছি। তো এবার আসুন, যখন লকডাউন সবে শুরু হয়েছে, কিছুদিন পরে, না শুরু হয়েছে মানে কিছুদিন পরে একটু একটু করে আনলক হবে, এরকম একটা সময়ে আমি তখন কাউকে পাইনি, হঠাৎ করে এক হুজুরের সন্ধান পেলাম। একটা ভিডিও আমার চোখে পড়ল, যে তিনি এই লকডাউনের সমালোচনা করেছেন। দেখলাম তিনি অনলাইনে ফেসবুকে বলছিলেন আর কি, সমালোচনা করলেন, এবং তিনি বেশ ভালো লাগলো আর কি, যে লকডাউনের বিরুদ্ধে তিনি বলেছেন। এটাই আমার কাছে তখন অনেক ছিল। ভ্যাকসিন তো তখনও আসেনি, এটা ভ্যাকসিনের বিরুদ্ধে তিনি বলবেন এটা আশা করা যায় না, কিন্তু লকডাউনের বিরুদ্ধে বলেছেন। আমি ভিডিওটা 2-3 বার দেখলাম, নামটা মনে পড়ছে না, তবে হোয়াটসঅ্যাপে উনি এখনও আছেন, খুঁজলে পাওয়া যাবে, মানে আছেন মানে নেই আসলে। এইবার আমি তন্নতরে করে খুঁজলাম ওই হুজুরের, মানে পোশাকে আসারে হুজুর, তার কন্ট্যাক্ট নাম্বার কোথায় পাওয়া যায়। আমি তার সঙ্গে যোগাযোগ করে আমার ইচ্ছে হলো পথে নামব, কারণ আমি উপলব্ধি করেছিলাম যে নিউ ওয়ার্ল্ড অর্ডার তথা এই যে আগামীতে যা ঘটতে চলেছে, প্রধান টার্গেট কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষ। তাই তাদের কাছ থেকে কোনো নেতৃত্ব আশা করেছিলাম যে তারা পথে নামবে, একসঙ্গে আমরা পথে নামবো। হ্যাঁ, খোঁজ করতে আমি কয়েকজনের মাধ্যমে চেষ্টা করলাম, ফেসবুক তো না পাওয়ার কিছু নেই, ওনার কন্ট্যাক্ট নাম্বার পাওয়া গেল, ফোন করলাম, কথা হলো, হ্যাঁ হু করলেন, তারপরে চুপ। যেই বলেছি চলুন আমরা একসঙ্গে মিলে কোনো একটা প্রতিবাদ সভা করি বা পথে নামি, ব্যাস ওনার হয়ে গেল, আর কোনো সাড়া নেই। তারপরে আমি ফোন করেছি, আর ফোন ধরে না, মেসেজ করেছি, আর মেসেজের উত্তর দেয় না, চুপ, দৌড় শেষ। শুধু এখানে নয়, বাংলাদেশেও এরকম অনেক কাউকে আমি দেখিনি। তাহলে এই সব বান্দারা তারা কি করছেন? গোসলের নিয়ম শেখাচ্ছেন? হ্যাঁ, কি করছেন তারা? ধর্মচর্চা করছেন? মার্জনা করবেন? আমি খুব স্পষ্টবাদী তো। কি করছেন তারা? মানুষের কাছে গিয়ে আহ্বান রেখেছেন? উল্টে সেই সময় অনেক গির্জা থেকে মাইকিং করে ভ্যাকসিন নিতে বলা হয়েছে। আমার কাছে মেসেজ এসেছে, আমার সহযোদ্ধারা জানিয়েছেন যে হ্যাঁ, এরকম আমাদের গির্জা থেকে মাইকিং করে ভ্যাকসিন নেওয়ার কথা বলা হচ্ছে, হুজুররা বলছেন। তো কোথায় গেল? হ্যাঁ, আমি দেখিনি, বাংলাদেশেও দেখিনি, আমাদের রাজ্যেও দেখিনি, আমার জানা নেই, থাকলে ভিডিও দেবেন। আমি তো অধম একজন মানুষ, আমার মতো করে অন্তত কোনো গ্রামে গিয়ে বা কোনো জায়গায় বা মসজিদেই হোক, মসজিদের মাঠে হোক, যেখানে হোক, তারা এরকম কথাবার্তা বলছেন, এমন কেউ একটা ভিডিও দেবেন তো। ধর্মচর্চা করছেন যারা, ধর্মপ্রাণ যারা রয়েছেন, দেবেন তো, আমি একটু দেখব, কোলাকুলি করে আসবো। আমি চুপ ছিলাম এই ব্যাপারগুলো, অনেক ব্যাপারেই তো মুখ খুলি না, কিন্তু মুখ খুলতে হয় অনেক ক্ষেত্রে। আমি দিনের পর দিন ফোন করেছি, মেসেজ করেছি, আসুন একসঙ্গে পথে নামি। ততক্ষণ আমারও কিছু, আপনাদের মতো কেউ সবাই তখন ছিলেন না, কিন্তু কেউ তো ছিলেন, অন্তত আমরা সেই সময় 10-12 জন তো হতামই। আর উনি যদি আরও 10-12 জন, 15 জন বা 20 জন, ওনার তো আরও নাকি সব ফলোয়ার, হুজুরদের তো অনেক থাকে, কাতারে থাকে, তো অনেক লোক হতে পারত, তাই তো? কোথায়? কেউ নেই। যান অন্য জায়গায়, অন্য ক্ষেত্রে যান, পোশাক বিধি, হিজাব, কত জ্ঞান পাবেন, দেবেন, কত হুজুর বলবে কোন সময় গর্ভধারণ ঠিক আছে। আচ্ছা, দাসী কি, মানে প্রস্টিটিউট কি দাসীর মর্যাদা পাবে? মানে এরকম কত রকমের ভিডিও,
নারীরা চাকরি বাকরি করবে কি না, হ্যাঁ, কতটা কোন চাকরি নারীর পক্ষে হালাল, প্রচুর ভিডিও আছে। নারীরা কেমন পোশাক পরবে, তাই তো, একা একা কোথায় কোথায় যেতে পারবে, প্রচুর ভিডিও আছে। আমি দেখি এবং হাসি। ইসলাম, তখন আমার এই দ্বিতীয় মেহমেদের কথা মনে পড়ে, হারুন আল রশিদের কথা মনে পড়ে। এমনি এমনি তারা বিশ্ববিজয় করেছিলেন। আর আমাদের বাবর, হ্যাঁ, বাবর কি আল্লাহু আকবার করে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন? হ্যাঁ, বাবরের সঙ্গে কি ছিল বলুন দেখি? কামান ছিল, কামান। এই উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার বাবর করেছিলেন। সময়টা মনে করুন, কোন যুদ্ধ, কোন যুদ্ধ বলুন দেখি? পানিপথের যুদ্ধ, তাই নয় কি? সালটা যদ্দূর আমার মনে পড়ছে 1526, প্রথম পানিপথের যুদ্ধ যদ্দূর সম্ভব, প্রথমই হবে ওটা, তাই তো। কামান ব্যবহার করেছিলেন তো বাবর, তো বিজ্ঞান ছিল না, এমনি এমনি হয়েছিল। তাহলে কনস্ট্যান্টিনোপলের পতনের পেছনেও বাসিলিক কামান, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার পেছনেও বাবরের কামান, বিজ্ঞান। হায় ইসলাম, হায় ইসলাম। দুঃখ হয়। আর আমরা তো যাজ্ঞবল্ক্যের উত্তরস্বরী, তাই তো, হয়তো, তাই তো। কোথায় আমরা? হয় আর ওই আমরা কোথায়? যাই হোক, খারাপ লাগে, কষ্ট হয়, তাই এতগুলো কথা বললাম আপনাদের সাথে। এখনও আহ্বান রাখছি, ওই যে আপনারা মাঝে মাঝে বলেন, আপনাদের কেউ কেউ, ইসলাম খতরে মে হ্যায়, ইসলাম খতরে মে। ইসলাম খতরে মে হিন্দুদের দ্বারা নয়, হিন্দুদের দ্বারা নয়, ওটা প্রচার যাতে করে হিন্দু মুসলমানকে লড়িয়ে দেওয়া যায়। ইসলাম খতরে মে জায়নিস্ট শক্তির দ্বারা, জায়নিস্ট শক্তি, সেটাকে চেনুন। ওই যে আপনারা দাজ্জাল দাজ্জাল বলেন, সেটা আসলে একটা মতবাদ, ওটা একটা প্রতীক। জায়নিস্ট শক্তিকে চেনুন। কোথায় আপনাদের প্রতিবাদ? দেখি না তো, কোথাও নেই। দেয়ার ইজ নোবডি, কেউ নেই। আমি তো আবার আহ্বান রাখছি, আসুন পথে নামি। হ্যাঁ, আমার সহযোদ্ধাদের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী অনেকেই আছেন, তারা বুঝতে পেরেছেন। হিন্দু, তথাকথিত হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, আছেন। আমি তথাকথিতই বলি, কারণ এই ব্যাপারগুলো থেকে তো আমরা অনেক দূরে সরে গেছি। যাই হোক, আমি সহজ করে বলি, আমার সহযোদ্ধা পাঠকের মধ্যে হিন্দুও আছেন, মুসলমানও আছেন, তাই তো। কিন্তু আমি বলছি নেতৃত্ব দেওয়া। আমি তো আশা করেছিলাম একটা নেতৃত্ব, দ্য লিডারশিপ, কোথায় সেটা? নেই, এই ক্ষেত্রে নেই, অন্য ক্ষেত্রে আছে, পোশাকে আশাকে সবে আছে। যাই হোক, এবার আমি মূল প্রসঙ্গে যাচ্ছি, যে প্রসঙ্গে আমি ভিডিওটা আজকের আলোচনার বিষয়, যে জুন থেকে ধরে রাখুন, এই তো জুন পড়েই গেল, বর্ষা নামছে। এরপরে কি কি হবে, কি কিভাবে আপনারা প্রস্তুত হবেন, সেই বিষয়টা আমি অবশ্যই শেষে বলবো। কারণ তার আগে আমি, যারা অনেক নতুন আমার ভিডিও দেখছেন, অনেকে পরে এসেছেন, তাদের এই যে ভ্যাকসিনটা আসবে আর কি 2026-এ, একটা তো নয়, একাধিক ভ্যাকসিন রেডি হচ্ছে, সেই সম্পর্কে, তার ইতিহাস সম্পর্কে কিছু বলি, যাতে করে আপনারা অন্তত সচেতন থাকতে পারেন। অন্তত যদি নেনও পরে, দেখে শুনে জেনে বুঝে নেন। হ্যাঁ, যদিও এই বিষয়ে আমার আগের কোন ভিডিও রয়েছে, কিন্তু পুরনো ভিডিও অনেকেই দেখেন না, বা ওই জন্য। তাছাড়া এই ব্যাপারটা একটুখানি বলে এগোলে আমার মনে হয় পরবর্তীর সূত্রটা ধরতে আমার সুবিধে হবে। ডেঙ্গু 90% ক্ষেত্রেই উপসর্গহীন একটি রোগ।
যার প্রথম বলা হয় নাকি 1617 খ্রিস্টাব্দেও নাকি ডেঙ্গু, এখন ওরা অনেক কিছু বের করে, মানে ডেঙ্গুর মানে কি মড়ক লেগেছিল বা প্রচুর ব্যাপক ডেঙ্গু আফ্রিকাতেও দেখা দিয়েছিল। কেউ কেউ বললেন যে না, সপ্তদশ নয়, অষ্টাদশ শতাব্দীতে আমরা আমরা ডেঙ্গুর দেখা পাই আর কি। এরকম অনেক তথ্য আছে। কিন্তু ডেঙ্গু ভাইরাসকে মানে আইসোলেট করা হয়েছিল জাপানে 1943 খ্রিস্টাব্দে, এবং ঠিক তার 5 বছর পরে 48-এ হুয়ের প্রতিষ্ঠা, সেটা আপনারা জানেন, তাই তো? কিন্তু সেই যে ডেঙ্গু, যেটা সপ্তদশ খ্রিস্টাব্দেও ছিল, দেখা যায় 1627-এও নাকি দেখা গেছে, আবার তারপরেও দেখা গেছে, তাহলে সেই ডেঙ্গু হঠাৎ করে এত বছর বাদে ভয়ানক হয়ে উঠল কেন? এতদিন তো ভয়ানক হয়ে ওঠেনি। ভাববেন না? ভাবতে হবে তো। ওরাই বলছে, ওদের তথ্যই বলছে যে সপ্তদশ শতাব্দী মানে 1600 সামথিং থেকে নাকি 27 এরকম একটা, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তো সেই সময় নাকি ডেঙ্গুর মড়ক লেগেছিল। তো এতদিনে তাহলে ডেঙ্গুর ভ্যাকসিন হলো না? ঠিক এই সময় করোনা আবহে ডেঙ্গুর ভ্যাকসিন আবার তো রেডি হয়ে যাচ্ছে। ব্যাপারটা কীরকম গোল মেলে না বলুন তো? 1943-এ ডেঙ্গুর ভাইরাসকে আইসোলেট করা হলো। বেশ, তার আগে বুঝলাম যে মড়ক লাগতো, মানে ডেঙ্গু হতো মানুষের, প্রচুর লোকজন নাকি মারা যেত, যদিও আমি ছোটোবেলায় শুনিনি কাউকে। এ বলতে পারেন যে হ্যাঁ মারা গেছে, কিন্তু ডেঙ্গু যেহেতু ডায়াগনাইজ হয়নি তাই বলা যাবে না। ঠিক আছে, মানলাম যে 1943-এ ভাইরাসটা আইসোলেট করা হলো। বেশ, তো ভ্যাকসিনটা কেন 2026-এ আসছে? ঠিক করোনা আবহে আসছে কেন? কেন আগে হলো না? ওরা কি বলবে বলুন তো? ওই যে গ্লোবাল ওয়ার্মিংটা হলো, ওই গ্লোবাল ওয়ার্মিংটা হতেই ডেঙ্গুটা বেড়ে গেল, আর তাই ডেঙ্গুটা বেড়ে গেল বলে আমাদের ডেঙ্গু ভ্যাকসিন আনতে হচ্ছে। বেশ ভালো কথা, আনতে হচ্ছে। বেশ, তাই তো, ওরা তাই বলছে, গ্লোবাল ওয়ার্মিংটা হয়ে গেল। তো গ্লোবাল ওয়ার্মিং কী, আমার এই নিয়ে ভিডিও আছে, লেখালেখি আছে, এবং এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরই আমার বিস্তারিত একটি লেখা এই প্রথম তথাকথিত মানে আমাদের যে পত্রিকা, পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, একটা মেইন স্ট্রিম পত্রিকাতেই প্রকাশিত হয়েছে, সেই ছবি আমি দিয়েছিলাম আপনাদের। লড়াই চলছে আমার, আমি চেষ্টা করছি সর্বক্ষেত্রে লড়াইটা চালিয়ে যাওয়ার। আসল ব্যাপারটা বলবো আপনাদের, আমার যেটা বিশ্লেষণ, যে সেটা হলো যে আগে তো বলেছি ওদের ক্ষমতা ছিল না, টোটাল কন্ট্রোল ছিল না, সোভিয়েত ইউনিয়ন ছিল। পাশাপাশি গোটা বিশ্বে যদি ডেঙ্গু ছড়ানো যায় তাহলে বাজারটা ভালো হয়। যেমন ধরুন এখন ওদের তত্ত্ব অনুযায়ী আমেরিকা, ইউরোপ সর্বত্র এখন ডেঙ্গু ছড়িয়ে গেছে। তার মানে কি, ডেঙ্গু ভ্যাকসিনটা আনলে গোটা বিশ্বে বাজার হবে, মার্কেট করা যাবে। অর্থাৎ সরকার জনগণের টাকা দিয়ে, যেভাবে করোনা ভ্যাকসিন কেনা হয়েছিল জনগণের টাকা দিয়ে, সেইভাবে ডেঙ্গু ভ্যাকসিনটা ওরা বিক্রি করতে পারবে। তাই প্যানিকবাজি শুরু হয়ে গেছে। বেশ, এই ডেঙ্গুটা কীরকম? ওরাই বলছে 90% ক্ষেত্রে ডেঙ্গু উপসর্গহীন, বোঝা যায় না, বা কোনো কোনো ক্ষেত্রে একটু জ্বর টর হয়, বেশ নিজে থেকেই ভালো হয়ে যায়। তো তাহলে যে রোগটা ওই করোনার মতো যে 80 থেকে 90% ক্ষেত্রেই উপসর্গহীন, তার আবার ভ্যাকসিন লাগবে কেন? প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন অবশ্যই। ওই প্রশ্নগুলো আমি আপনাদের ভাবাচ্ছি, আমি বলছি বলে শেষ কথা নয়, আমি আপনাদের ভাবাচ্ছি। দেখে নেবেন, তথ্য আছে অ্যাসিমটোমেটিক ডেঙ্গু কত পার্সেন্ট আছে। যদি ওরা পরের দিকে ওটাকে আস্তে 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 কমাবে, সিমটোমেটিকটাকে বাড়াবে, সেটা আপনারা জানেন। কিন্তু এখনও দেখে নিতে পারেন যে একটা 80% বেশি ডেঙ্গু অ্যাসিমটোমেটিক, অর্থাৎ উপসর্গহীন। বেশ ভালো কথা। এবার এই ডেঙ্গুর প্যানিক আসবে, কারণ এই ভ্যাকসিনগুলো রেডি হচ্ছে, বাজার তৈরি করতে হবে, তো এই কারণে প্যানিক আসছে ব্যাক এক করে। এবার আমরা দেখে নিই যে এই ডেঙ্গুর ভ্যাকসিন কি আগে কোথাও দেওয়া হয়েছে? অবশ্যই হয়েছে, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লেখালেখিও আছে। তার আগে আমরা দেখে নিই এই মুহূর্তে কটা মানে ডেঙ্গুর ভ্যাকসিন ক্যান্ডিডেট রেডি হচ্ছে। গোটা বিশ্বে এই মুহূর্তে প্রায় হাফ ডজন ডেঙ্গুর ভ্যাকসিন তৈরি হচ্ছে, ট্রায়াল মোডে আছে। তার মধ্যে অনুমোদন অলরেডি প্রি অ্যাপ্রুভড হয়ে গেছে। তাকেদার, আমাদের জাপানের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা, তার টাক 003 বলে একটু ভ্যাকসিন
টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন। টেট্রাভ্যালেন্টে আমি আসছি, বলছি কি ব্যাপার। হয়ে গেছে, হুয়ের পি অ্যাপ্রুভাল হয়ে গেছে। এছাড়াও আমাদের দেশে দুটো ভ্যাকসিন হচ্ছে, একটা সান ফার্মা, একটা ইন্টারন্যাশনাল সংস্থার সঙ্গে, মানে বুঝতেই পারছেন ইন্টারন্যাশনাল মানে কি, সংস্থার সঙ্গে যৌথ মানে উদ্যোগে, জয়েন্ট কোলাবোরেশনে সান ফার্মা একটি DSV-4 এরকম একটি ইন্ডিজিনাস ভ্যাকসিন বলছে ওরা, যেহেতু সান ফার্মা আছে আমাদের দেশেই তৈরি হচ্ছে বলা হচ্ছে, এবং সেটা ট্রায়াল মোডে আছে, হিউম্যান ট্রায়াল মোডে রয়েছে। ঠিক আছে। আর কি, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস বলে আর একটা সংস্থা আছে, সেইখানে আরও একটা ইন্ডিজিনাস ডেঙ্গু ভ্যাকসিন তৈরি করা হচ্ছে আমাদের দেশে। তাহলে দুটো। এছাড়া সেরাম ইনস্টিটিউট ড্রাগ বানাচ্ছে আর কি, ডেঙ্গু ড্রাগ বানাচ্ছে, এবং তারাও যে ভ্যাকসিন বানাচ্ছে আমারও এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, যদিও এটা খবরে আসেনি, আগামীতে আসবে, সময় আছে, কোনো চাপ নেই, তাই তো। অর্থাৎ বাজার তৈরি হচ্ছে, এবং তার আগে বাজার তৈরি হতে গেলে, ভ্যাকসিনের বাজার তৈরি করতে গেলে কি করতে হয়, ওই যে প্যানিক তৈরি করতে হয়। প্যানিক তৈরি না করতে গেলে তো এত মানুষ করোনার ভ্যাকসিন নিত, বলুন দেখি, নিত না তো। তো যাই হোক, এইবার দেখে নিই তাহলে ডেঙ্গুর প্রথম ভ্যাকসিনটা কি, যেটা 2015 সালেই তৈরি হয়ে গিয়েছিল, যেটা এখন পৃথিবীর 19টা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরও 19টা দেশ, ইন্দোনেশিয়া, এরকম আরও 19খানা দেশে অ্যাপ্রুভড হয়ে গেছে, এবং হুও অ্যাপ্রুভ করেছে 2019 সালে। তার নাম কি? সেই ভ্যাকসিনের নাম ডেংভ্যাক্সিয়া ভ্যাকসিন। ডেংভ্যাক্সিয়া ভ্যাকসিন, হ্যাঁ, ইতিহাসটা শুনেন। এটা কীরকম ভ্যাকসিন? এটা রিকম্বিনেন্ট টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন। রিকম্বিনেন্ট মানে কি? লাইভ ভাইরাস বা ব্যাকটেরিয়া যেখানে ব্যবহার করা হয়, অবশ্য উইকেন্ড ফর্মে, দুর্বল করে দিয়ে। একদিন পরে আমি এই ভ্যাকসিনের টেকনোলজিগুলো নিয়ে আলোচনা করব, যদিও মেসেঞ্জার RNA ভ্যাকসিনের টেকনোলজি এবং ভেক্টর ভাইরাল ভ্যাকসিনের টেকনোলজি আমি অমৃত শপথ 2য় খণ্ডে বিস্তারিত আলোচনা করেছি। তো পরে না হয় আমি এই রিকম্বিনেন্টটা, যেটা ডেঙ্গু, আমি পরে কখনো আলোচনা করব। আর টেট্রাভ্যালেন্ট মানে হলো 4টে, টেট্রা মানে কি, ডেঙ্গুর 4টে সেরোটাইপ আছে। কি? ডেঙ্গু 1, ডেঙ্গু ভাইরাস 1, ডেঙ্গু ভাইরাস 2, ডেঙ্গু ভাইরাস 3, ডেঙ্গু ভাইরাস 4। এই 4টে যে সেরোটাইপ বলা হচ্ছে, বা আপনারা সহজ করে লেম্যানের ভাষায় ভ্যারিয়েন্ট বলতে পারেন, তো তার বিরুদ্ধে 4টের বিরুদ্ধেই আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি করবে, তাই সেটা টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন। ক্লিয়ার? তো এই টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন প্রথম নাম হচ্ছে ডেংভ্যাক্সিয়া, ব্র্যান্ড নেম ডেংভ্যাক্সিয়া। কে বানিয়েছিল? স্যানোফি পাস্তুর বলে একটি ফার্মাসিউটিক্যাল, মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি, স্যানোফি পাস্তুর জয়েন্ট। বেশ ভালো কথা। তারা কি দাবি করলো? আমরা প্রথম ডেঙ্গুর ভ্যাকসিন বানিয়েছি, ডেঙ্গুর মতো ভয়ঙ্কর প্রাণঘাতী একটি রোগ থেকে মানুষকে বাঁচাবে এই ভ্যাকসিন। 4টি সেরোটাইপের বিরুদ্ধেই সমানভাবে কার্যকরী এই ভ্যাকসিন, নাম ডেংভ্যাক্সিয়া। বেশ ভালো কথা। আমরা ট্রায়াল করেছি, আমরা দারুণ রেজাল্ট পেয়েছি, এবং এই ট্রায়ালের রেজাল্ট যে খুব ভালো সেই বিষয়ে একটি আর্টিকেল লিখলেন ফিলিপাইন্সের স্বাস্থ্য দপ্তরের সমসাময়িক অধিকর্তা, এক মহিলা, পুরো নামটা মনে নেই, একটু মাথায় কত কি মনে রাখবো বলুন দেখি, রোজ, সারনেম পদবিটা রোজ, এইটুকু মনে আছে। তো তিনি একটা আর্টিকেল লিখলেন ল্যান্ডসেট পত্রিকায়, সেখানে তিনি এই ডেংভ্যাক্সিয়া ভ্যাকসিনের দারুণ প্রশংসা করলেন, এবং সরকারকে বললেন, সরকার বাহাদুরকে বললেন যে এই ভ্যাকসিন খুব ভালো, শিশুদের ক্ষেত্রে উপযোগী, সবার ক্ষেত্রেই উপযোগী, আপনি নিঃসন্দেহে এই ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারেন। অর্থাৎ রেকমেন্ড করলেন স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞানী এবং অধিকর্তা রোজ মহাশয়া। ব্যাস, সরকারও বলল ঠিক আছে, ডেঙ্গু তো সত্যি আছে, কিন্তু আমাদের ভ্যাকসিন তো দিতে হবে। $67 মিলিয়ন দিয়ে, হ্যাঁ ভালো করে আরেকবার শুনুন,
$67 মিলিয়ন দিয়ে, আর তথ্য দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, একদম কোনো চাপ নেই নিয়ে, ফিলিপাইন সরকার সানোফি পাস্তুর থেকে সেই ভ্যাকসিন কিনলো। লক্ষ্য কি? 1 মিলিয়ন শিশু স্কুলে যারা পড়ে, শিশুদেরকে, স্কুল পড়ুয়াদেরকে, মানে 10 লক্ষ স্কুল পড়ুয়াকে এই ভ্যাকসিন দেওয়া হবে, আমাদেরও দেওয়া হবে, তৈরি হচ্ছে। তারপর কি হলো? সেই সময় বিখ্যাত বিজ্ঞানী, নিন্দুক বিজ্ঞানী, ওই যে দালাল বিজ্ঞানী ছাড়াও তো বিজ্ঞানী আছেন রে ভাই, কি নাম? ডক্টর স্কট হ্যালস্টেড। ডক্টর স্কট হ্যালস্টেড পরিষ্কার জানালেন এই ভ্যাকসিন বিপজ্জনক হতে চলেছে, অনুগ্রহ করে এই ভ্যাকসিন যেন প্রয়োগ না করা হয়। তিনি আবেদন করলেন, ফিলিপাইন সরকারকে জানালেন, আর্টিকেল লিখলেন, দৌড়ঝাঁপ করলেন, চিঠিপত্র লিখলেন, হুকে জানালেন, কিছু বাদ রাখেননি ভদ্রলোক। নমস্য ডক্টর স্কট হ্যালস্টেড। এরকম কিছু বিজ্ঞানীকে আমি শ্রদ্ধা করি, তাদের কথা বারবার করে বলি। তো ডেঙ্গুর আলোচনা আগে সেভাবে পুরনো ভিডিওতেও বলেছি আমি, কিন্তু সাম্প্রতিককালে আবার ডেঙ্গুর আলোচনা করছি, তাই তার কথা আবার মনে পড়ে গেল। ডক্টর স্কট হ্যালস্টেড তিনি পরিষ্কার বললেন এই ভ্যাকসিন এডি তৈরি করবে, বিপজ্জনক, দেবেন না। এডি কি আসছি আমি এরপরে, আগে ঘটনাটা বলে নিই। এরপরে কি হলো? সরকার দেওয়া শুরু করলো। হ্যালস্টেডের কথাকে কেউ পাত্তা দিল না। আরে বাবা, সানোফি পাস্তুর পাত্তা দেবে? তো টাকা পেয়ে গেছে $67 মিলিয়ন, বাস, নট এ ম্যাটার অফ জোক। দেওয়া শুরু হলো। 8,30,000 শিশুকে দেওয়ার পরে সরকার বন্ধ করে নিতে বাধ্য হলো ভ্যাকসিনেশন। কেন? মৃত্যু, অসুস্থতা। কিছু স্বাধীন নাগরিক, ওই যে হ্যালস্টেড তখন আবার সরব হয়ে উঠলেন, ওই যে আমি বলেছিলাম, সঙ্গে সঙ্গে সানোফি পাস্তুরকে সরকার চেপে ধরল। কি হচ্ছে এসব? উনিও হ্যালস্টেড চেপে ধরলেন। কি আমি বলেছিলাম তো, আপনারা কেন কান দিলেন না? এই মৃত্যুর দায় কে নেবে? মামলা করা হলো একটি শিশুর মৃত্যুকে নিয়ে। ভ্যাকসিন দেওয়ার পরেই তার মৃত্যু হয়, মামলা করা হলো। সানোফি পাস্তুর নড়ে চড়ে বসলো। তখন কি করলো? হুকে দিয়ে এদিক ওদিক ম্যানেজ করে, হুকে দিয়ে বলানো হলো যাদের আগে ডেঙ্গু হয়নি তাদের এই ভ্যাকসিন না দেওয়াটাই ভালো হবে, কারণ বিপদ বাড়বে। যাদের একবার হয়েছে, মানে টেস্ট করলে যদি ডেঙ্গুর অ্যান্টিবডি পাওয়া যায়, মানে একবার হয়ে গেছে, তাদেরকে দেওয়া যেতে পারে, এরকম একটা তত্ত্ব সামনে আনা হলো। কিন্তু জনগণ ইতিমধ্যেই খেপে গেছে, জনগণের মার বলে কথা, তারা একেবারে রাস্তাঘাটে নেমে পড়লো। আমাদের দেশের জনগণের চাইতে ফিলিপাইন্সের জনগণ অন্তত সেই সময় দেখিয়ে দিয়েছিল। ভ্যাকসিনেশন প্রক্রিয়া পুরো বন্ধ হলো, মামলা চলতে লাগলো এবং গ্রেপ্তার করা হলো সেই স্বাস্থ্য অধিকর্তাকে জনগণের চাপে। হ্যাঁ, গ্রেপ্তার করা হলো, বেশ কিছুদিন জেলে ছিলেন। সেই ল্যান্ডসেট পত্রিকায় আর্টিকেল লেখা বিজ্ঞানী মহাশয়া এবং সানোফি পাস্তুরের, ওদের তো আবার ধরা ছোঁয়ার বাইরে। মামলা কিন্তু এখনও চলছে। এবং তারপরে কি হলো? এরকম একটা ডিরেক্টিভ জারি করা সত্ত্বেও যে না, ঠিক আছে, আগে যাদের হয়েছে তাদেরই দেওয়া যাবে, যাদের আগে ডেঙ্গু হয়নি তাদেরকে দেওয়া যাবে না, তাদের ক্ষতি হতে পারে। সেটা কি? সেরোলজিক টেস্ট করতে হবে। সেরোলজিক টেস্ট করে ডেঙ্গুর অ্যান্টিবডি কারোর মধ্যে আছে কি না, অ্যান্টিবডি থাকলে বোঝা যাবে তার ডেঙ্গু তার মধ্যে ঢুকেছিল, তাই অ্যান্টিবডি আছে, নইলে তো ডেঙ্গু ঢুকবেন, অ্যান্টিবডি হবে না। তো সেইটা বুঝে নিয়ে তাকে ভ্যাকসিন দেওয়া যেতে পারে। কিন্তু ফিলিপাইন্স আর কোনো কথাই জনগণের এত চাপ, তারা পরিষ্কারভাবে বলল ডেঙ্গভ্যাক্সিয়া আমরা ক্যান্সেল করছি, আমরা ডেঙ্গভ্যাক্সিয়া লাইসেন্স অনুমোদন আমরা বাতিল করছি। আমরা কি বলছে আমরা জানি না, জনগণের তিক্ত অভিজ্ঞতা আমরা চাইছি না। কোন সালে এটা ঘটল? 2018 সালে।
কোন সালে দেওয়া শুরু হয়েছিল? 2016 সালে। প্রতিবাদ কোন সালে উঠল, মামলা কোন সালে দায়ের হলো? 2017 সালে। কোন সালে ফিলিপাইন্স থেকে ডেঙ্গি তাড়ানো হলো, বাতিল করা হলো অনুমোদন? 2018 সালে। কিন্তু হু কি করলো? স্যানোফির যা মাল করি, হ্যাঁ, হু 2019 সালে এটাকে আবার অনুমোদন দিয়ে দিল। কিভাবে? ওই যাদের আগে হয়েছে তাদের দেওয়া যাবে, বাকিদের দেওয়া যাবে না, এরকম করে মানে একটা তত্ত্ব এনে বলল চলবে, ভালো, কিন্তু এইভাবে মেনটেন করতে হবে, সেরোলজিক টেস্ট করে দিতে হবে। বেশ ভালো কথা। তার ফলে কি দাঁড়ালো? 19খানা দেশ হুকে দেখে দেখে তারাও তাদের দেশে অনুমোদন দিল। হু তো অনুমোদন দিয়েই রেখেছে। ইউরোপিয়ান ইউনিয়নও অনুমোদন দিয়ে রেখেছে। ওদের অবশ্য কেসটা আলাদা, কারণ ইউরোপিয়ান ইউনিয়নে তো তখন ডেঙ্গু ছিল না, হয় না। এখন অবশ্য হচ্ছে নাকি, এখন সব জায়গাতেই ডেঙ্গুই হবে, আর কিচ্ছু হবে না। যেমন মাঝখানে শুধু করোনাই হচ্ছিল, এখন শুধু ডেঙ্গুই হবে। হ্যাঁ, যা জ্বর হবে দেখবেন আগামীতে সব ডেঙ্গু। কারণ ডেঙ্গুও কিভাবে টেস্ট করা হবে বলুন দেখে? পিসিআর টেস্ট, যার মাধ্যমে কত মনের মতো পজিটিভ পাওয়া যায়, মনের মতো পজিটিভ। কিন্তু ডেঙ্গু নির্ণয়ের জন্য আরও টেস্ট আছে, এলাইজা টেস্ট আছে, তাই তো, ব্লাড কাউন্ট টেস্ট আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট, সিবিসি টেস্ট বলা হয়, যার মাধ্যমে প্লেটলেট কাউন্ট করা হয় আর কি। এগুলো আছে, কিন্তু ওগুলো তো প্রয়োগ করা হবে না। মিলিয়ে নেবেন, ওগুলো তো আছে আদিকালের টেস্ট, ওইগুলো এখন প্রয়োগ করা হবে না। প্রয়োগ করা হবে পিসিআর টেস্ট, কারণ ওটাতেই ভালো মুনাফা, ওটাতেই ভালো ধান্দাবাজি, এবং ওটাতেই ভালো ব্যবসাটা চলতে থাকে। মিলিয়ে নেবেন আমার কথা। তো যাই হোক, তাহলে এবার কি দাঁড়ালো? এবার দাঁড়াচ্ছে যে ডেঙ্গুর ভ্যাকসিন ট্রায়াল মোডে আছে। আমি তো বললাম ইতিমধ্যে প্রায় হাফ ডজন ভ্যাকসিন। আর ভ্যাক্সিয়া আমাদের দেশেও ঢুকে পড়বে, যদিও আমাদের দেশ এখনও লাইসেন্সটা দেয়নি, তবে সানোফি পাস্তুর জোর কদমে চেষ্টা চালাচ্ছে। আমি মিলিয়ে নেবেন আমার কথা, আগামী কয়েক মাসের মধ্যেই, কয়েক মাস লাগবে না, হয়তো 2-1 মাসের মধ্যেই ভ্যাক্সিয়া ভারতবর্ষেও অ্যাপ্রুভড হয়ে যাবে। কারণ হু অ্যাপ্রুভাল পেয়ে গেছে ভ্যাক্সিয়া, অতএব ভারতে অ্যাপ্রুভাল হতে কোনো সমস্যা হবে না। তাহলে এই যদি চরিত্র হয়, তাহলে হ্যালস্টেড যেটা বলেছিলেন, স্কট হ্যালস্টেড, এডির ব্যাপারটা, যে কারণে ফিলিপাইন্সে এত শিশুর মৃত্যু হলো ভ্যাকসিন দেওয়ার পরে, যেটা এখনও আশঙ্কা করা হচ্ছে, আমি তো করছি, কেন? ব্যাপারটা কি? এডি ব্যাপারটা কি? যদিও এ বিষয়ে আমার আলাদা ভিডিওতে আলোচনা ছিল প্রথম চ্যানেলে, সে উড়ে গেছে। এই এডির কথাটা কিন্তু আরও একজন বলেছিলেন করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে, লুক মন্টেগডিয়ার বলেছিলেন। তিনিও কিন্তু বলেছিলেন এই করোনা ভ্যাকসিনের ফলে এডি হতে পারে, সে আশঙ্কা তিনি করে গিয়েছিলেন। তারপরে তাকে তো ব্যাপক রকম ক্রিটিসাইজ করা হয়, নোবেলজয়ী বিজ্ঞানী হয়ে এসব কি বলছেন তিনি, ছি 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 ছি। তো যাই হোক, তিনি আর নেই, তিনি তার 2-1 বছর পরেই মারা যান, বয়স হয়েছিল। যাই হোক, এডি হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট ব্যাপারটা কী হয় আসুন খুব সহজ করে বুঝে নেই। আমরা তো এখানে বিজ্ঞানের টার্মিনোলজি কপচাতে আসিনি, দরকারও নেই, অত দরকার নেই। আমাদের মূল বিষয়টা বুঝতে হবে, যেটা ওরা আমাদেরকে জার্গন দিয়ে বলে, সেটা আমি সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট ভাঙলে কি হচ্ছে? অ্যান্টিবডিকে নির্ভর করে যেটা বাড়ে, এনহ্যান্স মানে কি? বাড়ানো, বেড়ে যাওয়া, শক্তিশালী করা, এনহ্যান্স করা। তাহলে অ্যান্টিবডির ওপর নির্ভর করে যেটা বাড়ে, কি বাড়ে? রোগ বাড়ে, অসুস্থতা বাড়ে। কোন অসুস্থতা, কি ব্যাপার? এবার আসুন, আমি আগে ইতিমধ্যেই বলেছি ডেঙ্গুর 4টে সেরোটাইপ আছে ডেঙ্গু ভাইরাসে, ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4। যেটা আমরা ওদের বিজ্ঞানী বলছে, যদিও বিজ্ঞানটা এখন বদলে নিয়েছে, আসছি কি বিজ্ঞান বলছে বলে দিচ্ছি আমি, কি বদলটা কি করেছে। বিগত 2 মাসের মধ্যে এই বদলটা এসেছে, কিন্তু 2 মাস আগে পর্যন্ত কি ছিল? যেটা
আমরা যেটা দেখেছি ওদেরই বিজ্ঞান বলছে যে আগে আমরা এডিইটা বুঝিনি। এডিইটা হলো এমন একটা অবস্থা যেখানে কোনো একটা ভাইরাসের প্যাথোজেনের ধরুন যেটা ক্ষতি করে আপনার শরীরে ঢুকে আপনার ইমিউন সিস্টেম যখন দুর্বল, যাই ওটা নিয়ে আলাদা কথা, ইমিউন সিস্টেমের গল্প বললে তো রাত কাভার হয়ে যাবে। তো এবার ধরুন ডেঙ্গু 1 আপনার শরীরে প্রবেশ করলো, আপনি টেরই কিন্তু পেলেন না, বা হয়তো সামান্য একটু অসুস্থতা হলো, একটু জ্বর হলো, পরের দিনই সেরে গেল, আপনি টেরই পেলেন না, কিন্তু তার অ্যান্টিবডিটা রয়ে গেল আপনার শরীরে। এবার ওই অ্যান্টিবডিটা যতক্ষণ আপনার শরীরে আছে, অ্যাক্টিভ আছে, সেই সময়ে যদি আপনার কিছুদিন পরেই আপনাকে যদি ডেঙ্গু 2 বা ডেঙ্গু 3 বা ডেঙ্গু 4 যে সেরোটাইপ আছে সেটা আপনার শরীরে প্রবেশ করে, আপনার সিস্টেমে প্রবেশ করে, তাহলে কি হবে? ওই যে প্রথম যে ডেঙ্গু 1 আপনার সিস্টেমে ছিল, মানে ঢুকেছিল, তাকে ফাইট করে পরাজিত করেছিল যে অ্যান্টিবডি, সেইটা তো আপনার শরীরে আছে, তাই তো, এখনও তো টিকে আছে। এবার আপনি যদি ভাবেন ওই যে আগে যে অ্যান্টিবডিটা আপনার শরীরে ইতিমধ্যেই আছে, সেই অ্যান্টিবডি এবার ফাইট করে ডেঙ্গু 2, ডেঙ্গু 3 বা ডেঙ্গু 4কে আটকে দেবে, তাহলে ভুল করছেন। সেটা করবে না। সে কি করবে? এই যে অ্যান্টিবডিটা আপনার শরীরে আগে থেকেই আছে আপনার সিস্টেমে, সেটা এবার যে নতুন যে সেরোটাইপটা ঢুকছে আপনার শরীরে, তাকে আমন্ত্রণ করে বলবে, এসো আমরা দুজন মিলে সর্বনাশটা করি। অর্থাৎ এই অ্যান্টিবডিটা তাকে এইড করবে, হেল্প করবে, বাধা দেবে না, রেজিস্ট করবে না, ফাইট করবে না। বোঝাতে পেরেছি? তাহলে এই যে অ্যান্টিবডির উপর নির্ভর করে ওই পরের যে আপনার ডেঙ্গুটা হলো, সেটা কিন্তু মারাত্মক হতে পারে, মানে মৃত্যু হবে এমন কোনো ব্যাপার নেই, মানে একটু সিভিয়ার আকার নিতে পারে। এটাই হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। বোঝাতে পেরেছি? খুব সহজ করে বললাম, কি অদ্ভুত না? আপনার প্রহরী আপনার শরীরে যেটা আছে সেটাই এবার আপনার শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে আপনার ক্ষতি করছে, তাই তো? এবার ডক্টর স্কট হ্যালস্টেড এই ভয়টাই প্রকাশ করেছিলেন, এই আশঙ্কাই প্রকাশ করেছিলেন। কেন এটা ঘটল? তিনি বারণ করেছিলেন কেন? তিনি পরিষ্কার বলেছিলেন, যদিও এই দাবি করা হচ্ছে যে এই ভ্যাকসিন 4টেই যে সেরোটাইপ আছে, ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4, সবকটার বিরুদ্ধেই সমান কার্যকরী অ্যান্টিবডি তৈরি করবে। ভ্যাকসিনের কাজ কি বলুন তো? আমাদের শরীরে সেই নির্দিষ্ট টার্গেটেড যে ভাইরাস বা প্যাথোজেন, তার বিরুদ্ধে লড়াই করবার জন্য অ্যান্টিবডি তৈরি করা, যাতে করে আমার শরীর তৈরি থাকে এবং পরবর্তীকালে যখন সেই ভাইরাস আমাদের শরীরে বা প্যাথোজেন ঢোকে তাকে রুখে দিতে পারে, তাই তো, এবং তাকে চিনিয়ে দেওয়া ভ্যাকসিনেশনের কাজ। তাহলে 4টে সেরোটাইপ, 4টে অ্যান্টিবডি চাই, 4 রকম, তাই তো, মানে 4টির ক্ষেত্রেই অ্যান্টিবডি তৈরি করবে, এমনটাই দাবি করা হয়েছিল এই সানভি প্যাস্তুরের পক্ষ থেকে। কিন্তু স্কট হ্যালস্টেড মহাশয় জানিয়েছিলেন যে না, এটা সম্ভব নয়, হবে না, 4টের বিরুদ্ধেই সমান কার্যকরী হবে না। তাহলে কি হবে? বিপদ হবে। কেন? দেখা গেল এই যে আপনারা ভ্যাকসিন দিচ্ছেন ডেঙ্গভ্যাক্সিয়া, সে দুটো ভ্যাকসিন, দুটো টাইপ বা দুটো সেরোটাইপ বা একটা সেরোটাইপের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করলো, বাকি দুটির ক্ষেত্রে করলো না, বা বাকি 3টির ক্ষেত্রে করলো না, বা বাকি 1টির ক্ষেত্রে করলো না। তাহলে কি হবে? অ্যান্টিবডি থেকে গেল। এইবার যার অ্যান্টিবডি তৈরি হলো না, সেই সেরোটাইপটা যদি আপনার সেই ভ্যাকসিনেটেড মানুষটির শরীরে ঢোকে, প্রবেশ করে, তাহলে কি হবে? ওই যে অ্যান্টিবডি বাকি দুটোর হয়েছে, সেই অ্যান্টিবডি কিন্তু এই যে সেরোটাইপটা অ্যান্টিবডি রেডি নেই, কাজ করেনি ভ্যাকসিন, যে ক্ষেত্রে কার্যকর হয়নি, সেই স্ট্রেনটা বা সেই সেরোটাইপ যখন ঢুকছে তাকে অ্যাসিস্ট করছে, তাকে এইড করছে, এবং যে ডেঙ্গু এমনিতেই ইমিউন সিস্টেম দিয়ে এমনিতেই মোকাবিলা করতে পারতো, ওষুধ খাওয়ার দরকারই পড়তো না, ভ্যাকসিন নেওয়ার দরকারই পড়তো না, সেও এবার আর পারবে না।
কারণ ওই যে সমস্যা, কারণ তার ইমিউন সিস্টেমের মধ্যে তার এই অ্যান্টিবডি আগে থেকে এসে গেছে, যেটা নতুন যেটা ঢুকছে মানে সেরোটাইপ, তাকে নিয়ে গোটা শরীরকে সিভিয়ার একটা অবস্থায় নিয়ে যাচ্ছে। তাই সেটাই ঘটেছিল। হ্যাঁ, তাহলে আমরা এতদিন কি জানতাম? 2 মাস আগে পর্যন্ত এটাই জানতাম যে ডেঙ্গুর প্রাইমারি ইনফেকশন মানে ফার্স্ট ইনফেকশনটা কিছুই নয়, বোঝাই যায় না, এমনিতেই সেরে যায়। সেকেন্ড ইনফেকশন, দ্বিতীয়বার ডেঙ্গু হলে এই কারণে যেটা আরেকটা সেরোটাইপ যদি আসে, দ্বিতীয়বার যদি সে আক্রান্ত হয় তাহলে সেটা সিভিয়ার আকার নিতে পারে, এই পর্যন্তই। তার মানে মৃত্যু হয় এমন নয়। ওরা অবশ্য এখন অনেক মৃত্যু দেখাবে আগামীতে। কিছু কিছু মানুষের যারা ইমিউন সিস্টেম কম্প্রোমাইজড, তারা তো এমনিতেই তাদের তো সর্দি কাশি হলেও চলে যাবেন, হ্যাঁ, সেটা আলাদা কথা। কিন্তু নর্মালি মৃত্যুর সম্ভাবনা অত্যন্ত কম বা নেই বললেই চলে। হ্যাঁ, একটু ভুগতে হয়। কিন্তু এইবার ওরা কি বলছে, বছর 2 আগে একটি আর্টিকেল ওরা বের করে দেখিয়ে দিয়েছে যে না, সাম্প্রতিক গবেষণা বলছে যে প্রথম ইনফেকশনই বিপজ্জনক হবে ডেঙ্গুর ক্ষেত্রে, সিভিয়ার, কারণ পরিবর্তন নাকি ঘটেছে। হ্যাঁ, তাহলে কেন এটা বলছে? যাতে করে সবাইকেই ভ্যাকসিনটা দেওয়া যায়। মানে হুয়ের যে লজিকটা ছিল, যেটা বলা হয়েছিল যে সেরোলজিক টেস্ট করে কারো আগে ডেঙ্গু আছে কি না দেখে নিতে হবে। যদি ডেঙ্গু আগে তার হয়ে থাকে, তার মধ্যে অ্যান্টিবডি থাকে, তাকেই ভ্যাকসিন দেওয়া যাবে, না হলে দেওয়া যাবে না। এইরকমটাই বলা হয়েছে ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রে। তো এবার যদি এইটা কন্টিনিউ হতে থাকে তাহলে মুশকিল। তাহলে যখন ডেঙ্গু ভ্যাকসিন লঞ্চ করা হবে তখন তো অনেকেই প্রশ্ন করবে, অনেক বিজ্ঞানীও প্রশ্ন করতে পারে যে কেন সেরোলজিক টেস্ট আগে করে নেওয়া হোক, সবাইকেই কেন এক ধারসে মুড়ি মুড়কির মতো দেওয়া হচ্ছে? আগে দেখে নেওয়া হোক তার আগে ডেঙ্গু ইনফেকশন আছে কি না। যদি হয়ে থাকে, অলরেডি হয়েই গেছে, তাহলে আবার কি, তাকে দিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু যা নেই, ক্লিন, যা কোনো দিন তার ডেঙ্গু হয়নি, তার শরীরে ডেঙ্গুর অ্যান্টিবডি নেই, তো তাকে কেন আপনি ভ্যাকসিন দিচ্ছেন? প্রশ্ন হবে। তাই ওরা নতুন গবেষণা, মানে ওদের দালাল বিজ্ঞানীরা তো রেডি থাকে, সব কিছুর মধ্যেই দালালি, তো জানিয়ে দিয়েছে যে না, প্রথম ক্ষেত্রেই, প্রথম সংক্রমণের ক্ষেত্রে ডেঙ্গু মারাত্মক হতে পারে। ব্যাস, হয়ে গেল কি, তাহলে সবাইকেই দেওয়া যাবে। আর ওই টেস্ট করা, সেরোলজিক টেস্ট করা, তার খরচা, অনেক ঝামেলা। সেই টেস্ট কিট করো, বিনা পয়সায় টেস্ট করাতে হবে, অনেক ঝামেলা। তার চেয়ে সবাইকে ধরো আর গুঁজে যাও। কি বোঝা যাচ্ছে তো? একটু বুঝুন, আমি বলছি বলে নয়, খেয়াল করুন কেন এই রিসার্চগুলো আসে, কেন এই দালালগুলো, কেন ওদের মনের মতো বিজ্ঞানীদেরকে দিয়ে এই কাজগুলো করায়, একটু ভাববেন না? যাই হোক, এইবার কি হতে চলেছে আমি শেষ অংশে আসছি। ডেঙ্গু মোকাবেলায় ওরা বহুবিধ কর্মসূচি নিয়েছে। প্রথমত গ্লোবাল ওয়ার্মিংকে সামনে রেখেছে। ওটা তত্ত্ব যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে নাকি ডেঙ্গু বেড়েছে, গোটা ইউরোপেও নাকি বেড়েছে। ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন দিয়ে মানুষের ইমিউন সিস্টেমকে ওরা সবার না হলেও অনেকেরই হাইজ্যাক করে নিয়েছে। অর্থাৎ একটা সময় যেসব মানুষ সহজেই ডেঙ্গু সংক্রমণ মানে বোঝাই যেত না, তাদের ক্ষেত্রে বোঝাই যাবে না, টেরই পেত না, তাদের ক্ষেত্রেও এবার কারো ক্ষেত্রে, সবার নয়, একটুখানি সিভিয়ার আকার নিতে পারে। তাহলে কি আপনি প্যানিকগ্রস্ত হবেন? আপনি টেস্ট করতে দৌড়বেন না? কি করবেন না, আমি আমার মতো করে আমার যে তথ্য আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমি দেখে নিই যে কী করছে ওরা। প্রথমে ওরা কি করছে, গাপ্পি মাছ, জানেন তো? হ্যাঁ, গাপ্পি মাছ ছাড়বে ওরা ড্রেনে। ওরা নাকি মশার লার্ভা গিলে খায়। মানুষের জনসচেতনা, স্বাস্থ্যের জন্য ওরা কত ভাবে বলুন দেখি। এই জন্য নাকি অনেকে উপকৃত হবেন, অনেক নাকি মাছ চাষি গাপ্পি মাছ চাষ করছে। সেই গাপ্পি মাছ কোথায় ছাড়া হবে? ড্রেনে ছাড়া হবে। ড্রেনেই তো মশার লার্ভা হয়। তাই ড্রেনে বা পুকুরে বা জলাশয়ে, মানে যেখানে মশা, সেখানেই এই গাপ্পি মাছ ছাড়া হবে। এবং তার জন্য ইতিমধ্যেই ভালো বরাদ্দ হয়ে গেছে। কি ভালো না? শুনতে ভালো লাগছে না?
তাহলে এই যে গাপ্পি মাছ ছাড়া হবে, এতদিন ছাড়া হয়নি, কি মুশকিল, এতদিন ভ্যাকসিন রেডি হয়নি তো। ভ্যাকসিন রেডি হলে তবেই তো গাপ্পি মাছ ছাড়া হবে, পরিবেশ তৈরি করতে হবে না। দেখবেন যখন রাজা আসে গ্রামে, দেখবেন যাত্রা যখন শুরু হয়, দেখবেন হ্যাঁ যাত্রা যখন শুরু হয়, বিশেষ করে যখন রাজা আসছে, রাজাধিরাজ, তার আগে দেখবেন অনেক বেশ কিছুক্ষণ ধরে দেখবেন একেবারে বাজানো হয় আর কি, জগজম্প, বাজানো হয়, ব্যাঞ্জো, স্যাক্সোফোন থেকে শুরু করে যাত্রার যে আনুষঙ্গিক যে উপকরণগুলো আছে, বাদ্যযন্ত্রগুলো, দেখবেন আমি গ্রামের যাত্রা যারা শুনেছেন বা যাত্রাপালা শুনেছেন, একটা আবহ তৈরি করা হয়, যে মহারাজা আসছেন তার একটা আবহ তৈরি করা হয়। এই আবহ তৈরি করার একটা বড় অঙ্গ হিসেবে কি, মিডিয়া তো আছেই, মিডিয়াকে দিয়ে তো ওরা প্যানিকবাজি করবেই। গাপ্পি মাছ আমাদের দেখাতে হবে বাইরে যে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে, অর্থাৎ ডেঙ্গু কত ভয়ঙ্কর, গাপ্পি মাছ, এ একটা কর্মসূচি শুরু হয়ে যাবে, মিলিয়ে নেবেন। আর কি, আর বাড়ি বাড়ি ভিজিট করা। করোনার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা মূলত গ্রামেই গিয়েছেন, শহরে কম গেছেন, মিউনিসিপ্যাল এরিয়াগুলোতে, সেখানে মিউনিসিপ্যালিটির ফোন টোন এসেছে। কিন্তু এইবার গ্রাম শহর নির্বিশেষে, গ্রামে আমি এত ঘুরেছি, কারো ডেঙ্গুতে মরেছে এবং আমি কখনো ঘটনা এখনও শুনিনি, তবে এবার ডেঙ্গুতে অনেকেই মারা যাবেন। কেন মারা যাবেন বলে দেবো, মিলিয়ে নেবেন আমার কথা। কারণ আমাদের অসতর্কতা, আমাদের প্যানিকে আত্মসমর্পণ যত করব, ততই এরকম ওরা ডেটা পেয়ে যাবে, পরিসংখ্যান পেয়ে যাবে, ওদের ছক সাজানো আছে। তো যাই হোক, তাহলে ওরা কি করবে, বাড়ি বাড়ি গিয়ে জানবে ফিভার, কারো জ্বর হয়েছে কিনা, তাই তো, জ্বর হয়েছে কিনা, বা ফ্রিজে জল জমা আছে কিনা, বা টবে জল জমা আছে কিনা, এবং আপনার ঘরে ঢোকার চেষ্টা করবে, দেখে নেওয়ার চেষ্টা করবে। যারা একটুখানি উৎসাহী আর কি, অতি উৎসাহী, আমরা তো জানি যে রাজা যত বলে, মানে পারিষদ গুণ বলে তার শতগুণ, ধরে আনতে পারলে বেঁধে নিয়ে চলে আসে। আমরাই করি না। বিল গেটস তো বা তাকেদা যারা ভ্যাকসিন বানাচ্ছে, বা আদার পুনাওয়ালা তো আপনার বাড়ি এসে ভ্যাকসিন গুঁজে দেয় না, আমরাই আমাদেরকে গুঁজে দিই টাকার লোভে, ইনকামের লোভে। এখন তো বেকারত্ব আবার চরম জায়গায় পৌঁছেছে, দুটো পয়সা বাড়িয়ে দিলেই বাড়ি ঘরে ঢুকে পড়বে। কিভাবে সামলাবেন? বিনীতভাবে কথা বলবেন। আপনার যদি মনে হয় আপনার পরিচিত, আপনার টপ দেখানোর দরকার আছে, দেখাবেন। আর যদি মনে করেন যে না, ঢুকতে দেবেন না, আপনার প্রাইভেসি আছে, আপনার নাগরিক আইন আছে, অ্যাসার্টিভ ভাষায় সবিনয়ে পরিষ্কার জানাবেন, এই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান আছে। ধন্যবাদ। আমার ফ্রিজেও জল নেই, টবেও জল নেই, আপনারা আসুন। আর যদি আপনাদের কথা বলার ক্ষমতা থাকে, তাহলে পাশাপাশি অ্যাড করে দেবেন, ভ্যাকসিন আসছে কিন্তু, জেনে বুঝে নেবেন। করোনার ভ্যাকসিনের ব্যাপারটা জানেন তো কী হয়েছে বলে বাংলা কাটিংটা রেখে দেবেন। ইংরেজিতে অসুবিধা তো, ইংরেজি দরকার নেই, বাংলাতেও বেরিয়েছে। বাংলার যে খবরগুলো বেরিয়েছে সেটাকে দরকার হলে প্রিন্ট আউট বের করে দরজায় টাঙিয়ে রাখুন, বা একটা কার্ডবোর্ডের ওপর সেঁটে একটু প্রিন্ট আউট বের করে রেখে দিন। তো যদি আপনি মনে করেন মানুষের ভালো করতে চাইছেন, যদি কথা বলতে পারেন, তাদেরকে, তারাও তো মানুষ, তারাও তো আশাকর্মী হন, যাই হন, স্বাস্থ্যকর্মী হন, তারা তো অনেকেই জানেন না। এখন তো অনেকেই একই রকম পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন, তারাও তো আমার সহনাগরিক, তারা তো আমার সে শত্রু নন। তাদেরকেও তো সচেতন করা আমার কর্তব্য, আমাদের কর্তব্য, তাই না? তাহলে সেটা আপনারা একটু রেখে দিন, প্রিন্ট আউট বের করে রেখে দিন, সেটা দেখান যে দেখুন করোনা ভ্যাকসিনের ব্যাপারে কিন্তু আমরা বলেছিলাম, মানে যারা ইতিমধ্যেই সচেতন, তখন অনেকে শোনেনি, এখন কিন্তু মিডিয়াও বলতে বাধ্য হচ্ছে, ওরাও বলছে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বেড়ে গেছে, অন্যান্য সমস্যা বেড়ে গেছে। আপনারা কিন্তু জেনে নেবেন, জেনে বুঝে নেবেন, কারণ আপনাদেরকেও তো দেবে। ডেঙ্গু ভ্যাকসিন আসছে বলে ডেঙ্গু নিয়ে এত সতর্কতা ওরা কিন্তু করছে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। এবার আপনাদের অভিরুচি, জেনে বুঝে নেবেন এটা আপনার কতটা দরকার বা কী ব্যাপার। তথ্য চাইলে আমরা দিতে পারি, এরকমভাবে কথা বলে নেবেন, সবই নয়, ঠিক আছে? এবং বলে দেবেন 2026 নাগাদ ডেঙ্গু ভ্যাকসিন আসছে, তাই আপনাদেরকে দিয়ে এইভাবে আমাদেরকে সচেতন করতে পাঠানো হচ্ছে। এটা আসলে একটা বাজার তৈরি করা, প্যানিক তৈরি করা, আমাদের তটস্থ করে রাখা, জীবিকা রুটি রুজি থেকে আমাদের অ্যাটেনশনকে সরিয়ে এনে আমরা যাতে করে আরও বেশি করে ভয় পাই, রুটি রুজির দাবি না করি। একদিকে ধম্ম, একদিকে ভ্যাকসিন, একদিকে ধৌ, একদিকে ভৌ
করে আমাদেরকে ব্যস্ত রাখা, যদি এরমভাবে বলতে পারেন, না হলে সংক্ষেপে বললেও হবে। একটা গেল। আচ্ছা, আর কি হবে? এবার এই স্বাস্থ্যকর্মীদেরকে কাজে লাগিয়ে খাটাল যেগুলো রয়েছে, যেমন যেখানে জল জমে, সেগুলোকে ওরা ওই যে দেখবেন ল্যাব মিল্ক আসছে বা কর্পোরেট মিল্ক, খাটাল তো বুঝতেই পারছেন স্বনিযুক্তির মধ্যে পড়ছে, কর্পোরেটের লভ্যাংশে ভাগ বসায়, সেগুলো তুলে দেওয়া হবে। কিভাবে? ভারী জরিমানা করা হবে। কোনো প্রমাণ নেই, শুধু বলে দেওয়া। প্রমাণ কোথায়? মশা পাওয়া গেছে কি টায়ারের মধ্যে মশার লার্ভা, আপনার দোষ, যেহেতু আপনার বাড়ির এলাকার কাছাকাছি ওটা পাওয়া গেছে, আপনি কেন সাফ করেননি? এই রকমভাবে কিন্তু প্রচুর ঘটনা ঘটবে। এবং খাটাল থেকে শুরু করে ছোট ছোট দোকান, গুমটির দোকান, যেখানে সামান্যতম একটুখানি বর্ষাকাল তো জল জমবেই, টায়ার হোক, মাটির ভাঁড় হোক, মাটির ভাঁড়ও ওরা দেখবে মাটির ভাঁড়টা উল্টে নেই, সোজা আছে, জল জমেছে, ওরে বাবা ওই যে লার্ভা! হ্যাঁ, আপনি চায়ের দোকান চালাচ্ছেন, আপনার এখানে তো মশার ঠেক বানিয়ে রেখেছেন মশাই, জনগণের স্বাস্থ্য নিয়ে ভাববেন না, আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো, চায়ের দোকানের ব্যবসা শেষ। বোঝাতে পারছি? অর্থাৎ এটার অনেকগুলো দিক আছে। একদিকে প্যানিকবাজি, টোটাল কন্ট্রোল, আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়ার একটা সুবিধে, আপনার মানসিকভাবে চাপ তৈরি করা, আপনাকে ভয়ে ভয়ে রাখা, যখন তখন ভিজিট হতে পারে। আগে হ্যাঁ, যখন মানে রাত্রি 12টা নয় নিশ্চয়ই, মানে ওরা আসবেন, এখন ওরা তো আপনাকে আগাম জানিয়ে আসবেন না, এসে বেল টিপবেন। আর এই সব ছোটো ব্যবসাদার, এগ রোল বলুন, ঘুগনি বলুন, কচুরি বলুন, তারা তো পাত্র ব্যবহার করে তো, চায়ের দোকান বলুন, সেক্ষেত্রে তো কোনো না কোনো জায়গায় বর্ষাকালে জল জমতেই পারে, সেটাকে ওরা হাতিয়ার করে ছোট ব্যবসাকে তুলে দেবে। অর্থাৎ একদিকে মুনাফাবাজি, একদিকে ভয়, একদিকে অসুস্থতা তৈরি করা, বউ দেওয়া মানে আপনি অসুস্থ হবেন, এটা তো প্রমাণ হয়ে গেছে, আর নতুন করে কিছু বলার আছে? একটা দিক। তাই সতর্ক থাকুন, জরিমানা হলে প্রতিবাদ করুন, মাথা পেতে নেবেন না, সংঘবদ্ধ হন। প্রমাণ চান, আমার বাড়ির মশা কাকে কামড়েছে, তার ডেঙ্গু হয়েছে, কোন মশাটা আমার বাড়ির? বললো আপনার বাড়ির মশা। আগে হ্যাঁ, এই ডেঙ্গুকে কেন্দ্র করে কিন্তু এই মানুষকে হোমস্টে সেপের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা স্কোপও আছে। আগে হ্যাঁ, বাইরে ওই মশা গেলেই মশা কামড়াবে, আপনি তো মশারি গায়ে নিয়ে ঘুরতে পারবেন না, অতএব ঘরে থাকুন। অনেক স্কোপ আছে। পাশাপাশি বার্ড ফ্লু তো আছেই, বার্ড ফ্লু শুরু হয়ে যাবে ইতিমধ্যে, আপনারা জানেন 4টে রাজ্যে বার্ড ফ্লু পাওয়া গেছে, কেন্দ্র সতর্ক করেছে। অর্থাৎ পাশাপাশি লকডাউন থেকে শুরু করে টোটাল একদিকে বার্ড ফ্লু চলবে, বার্ড ফ্লুর প্যানিকবাজিটাও চলবে, কারণ বার্ড ফ্লুর ভ্যাকসিন এখন আসবে না, মিলিয়ে নেবেন, বার্ড ফ্লুর ভ্যাকসিনটা পরে আসবে, আগে ডেঙ্গুর ভ্যাকসিন আসবে, তার আগে আসবে, আমি বলেছি এই যে দেওয়া হবে, স্কুল খুলে যাচ্ছে, স্কুল গেছেও, এখনও ছাত্রছাত্রী আসেনি, যাই হোক 10 তারিখ থেকে এইচপিভি, আমি আগেই বলেছি সাবধান থাকুন, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, যে ভ্যাকসিনের ট্রায়ালে অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে অনেক কিশোরীর মৃত্যু হয়েছিল, সে তথ্য নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লাইভ আছে, ইউটিউবে দেখে নেবেন। বিল গেটসের ভ্যাকসিন গার্ডাসিল, তাই তো, সেই ভ্যাকসিন আবার নতুন কলেবরে ফিরে এসেছে এবং সেটা দেওয়া হবে আমাদের 9 থেকে 14 বছর বয়সী কিশোরীদেরকে। আমি এ নিয়ে আগেই বলেছি, আপনারা জেনে বুঝে নেবেন। আমেরিকা, ইউরোপের গার্জিয়ানরা কিন্তু এগুলো বহু আগেই বর্জন করেছে, ওখানে ভ্যাকসিনের বাজার শেষ, ফার্মা কোম্পানির বাজার শেষ, কারণ ওরা ভদ্রলোক হয়ে যাওয়ার স্বাদটা বুঝে গেছে, আর স্বাদ নিতে চাইছে না, ন্যাড়া আর কভার বেলতলায় যায়। আমরা তো ভদ্রলোক এখনও হইনি, কেউ একটা শ্রেণী, একটা অংশ হয়েছে, কিন্তু গ্রামেগঞ্জের মানুষ এখনও অনেকেই ভদ্রলোক আমরা হইনি। ভদ্রলোক হওয়াটা ইচ্ছে আছে, ঝকঝকে মল মানেই উন্নতি, পোশাক আশাক মানেই উন্নতি, হ্যাঁ, ফটফট করে একটু ইংরেজি বলা মানেই উন্নতি, এগুলো আমাদের মধ্যে কাজ করে, ব্রেন মগজ ধোলায়, তাই তো। তো এইটার সুযোগ নিয়ে ওষুধ খাওয়াও উন্নতি, ভ্যাকসিন নেওয়া মানেই প্রোগ্রেস, ভ্যাকসিন নেওয়া মানেই আপনি আধুনিক, ভ্যাকসিন নেওয়া মানে আপনি বিজ্ঞানসম্মত, এগুলো ওরা ঢুকিয়ে দিয়েছে মগজে। আর তাই এটা কিন্তু কাজ করবে অনেক ক্ষেত্রে। গেল। আর কি হবে? এই যে আপনি ফিভার এসছে, আপনার জ্বর, এবার আপনাকে বলা হবে যে আপনি হয়তো বললেন হ্যাঁ আমাদের একজনের তো জ্বর, সাবধান, বললে আপনারা বুঝে নেবেন জ্বর হলে কি করবেন আমি বলছি, কিন্তু
এটা কি করে সামলাবেন? প্রথমত আপনাদের যদি বিশ্বস্ত ডাক্তার থাকে, তিনি মডার্ন মেডিসিনেরও হতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন বেশ কিছু ডাক্তার বুঝতে পেরেছেন, তারা আপনাকে উল্টোপাল্টা ওষুধ দেবেন না। অন্তত আপনি সেই রকম ডাক্তারকে খুঁজে নিন, চিকিৎসককে খুঁজে নিন, মানে চিকিৎসক, SHOCK শক নয়, চিকিৎসক, বাংলা চিকিৎসক, শক দেওয়ার চিকিৎসক নয়, সেরকম চিকিৎসক মডার্ন মেডিসিনেও আছে। তাদের মধ্যেও চৈতন্য হচ্ছে আশা করি। তারা বুঝতে পারছেন, তারাও বিপন্ন হবেন, তারাও এআইয়ের শিকার হবেন আগামীতে। তো তারা জনগণের সঙ্গে কেউ কেউ নিশ্চয়ই আসছেন। আমাদের পরিচিত মডার্ন মেডিসিনের কিছু চিকিৎসক আছেন, তারা চেষ্টা করেন, তাই তো। তো এরকম কাউকে খুঁজে নিয়ে আপনি জ্বরের ব্যাপারে টেস্ট করাতেই পারেন, মনে হয় যদি আপনার টেস্ট করার মতো অবস্থায় গেছেন। কিন্তু সাধারণভাবে এরা এলে, স্বাস্থ্যকর্মী এলে কী করবেন? যদি আপনি বলেন আপনার জ্বর এসেছে, ধরুন আপনি বললেন হ্যাঁ আমার পরিবারে আমার ভাইয়ের জ্বর বা আপনার বোনের জ্বর, সঙ্গে সঙ্গে ওরা কী করবে, ওদের ফিভার ক্লিনিক হবে, জানেন তো, ফিভার ক্লিনিক। সেখানে ডেঙ্গু টেস্ট, RTP মানে ওই যে PCR টেস্ট করা হবে আগে, হ্যাঁ। আর সেখানে গেলেই বুঝতে পারবেন কি হবে, পজিটিভ হবে। এইবার ওরা ওষুধ দেবে, ওষুধ, ট্রিটমেন্ট প্রোটোকল। আর কিছু বলার আছে? করোনায় যারা মরেছিল, প্রথম হাইড্রক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, তার পার্শ্ব প্রতিক্রিয়াতেই মরেছিল। পরে ওগুলো আবার ওরা তুলে নেয়, স্টক বিক্রি টিক্রি করে 40,000 টাকা দিয়ে ওই রেমডেসিভির বিক্রি হয়েছে। কোথায় আছেন? তাহলে করোনায় কেউ বাড়িতে মরেনি, আমরা জানি, হাসপাতালে মরেছে। এবং ট্রিটমেন্ট প্রোটোকলের, ওষুধপত্রের পার্শ্ব প্রতিক্রিয়ায় তারা চলে গেছেন। নাম হয়েছে করোনা, কারণ সেই সময় করোনা টেস্ট মাস্ট ছিল সবার আগে। এবার দেখবেন একই রকমভাবে আপনি যেখানেই যাবেন প্রথমেই ডেঙ্গু টেস্ট করতে হবে। মিলিয়ে নেবেন, বিশ্বাস হচ্ছে না তো? মিলিয়ে নেবেন, ডেঙ্গু টেস্ট করতে হবে। জ্বর হলেই ডেঙ্গু টেস্ট, এখন করোনা টেস্ট নয়। করোনার ভ্যাকসিন এখন নেই তো, পরে আবার বাইভ্যালেন্ট ভ্যাকসিন কবে রেডি হবে তারপরে, এখন তার আগে তো এইগুলো করতে হবে। HPV ভ্যাকসিন দিতে হবে, হ্যাঁ, কিশোরীদেরকে দিতে হবে বলো তো প্রথমে, তাই তো, ওটা স্কুলে স্কুলে দিতে হবে। তারপরে এই যে ডেঙ্গু বা বার্ড, এইগুলো পরপর হবে। করোনা তার পরে আসবে। সবে তো আমাদের মানে বছর হয়েছে, এখনও তো ইমিউন সিস্টেম পুরোপুরি কলাপস করে যায়নি না, যাবে আগামীতে কয়েক বছরের মধ্যে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। যদিও আমার একটা বিশ্বাস আছে, আমাদের প্রকৃতি কিন্তু আমাদের শরীরকে এমনভাবে তৈরি করেছে, আমরা এত বিষ খাই, আমাদের খাবার দাবারের মধ্যে এত কার্সিনোজেন, এত রাসায়নিক, এত কিছু খেয়েও কিন্তু আমাদের শরীর মোকাবিলা করতে পারে। তো ভারতবাসীরা এখনও ইউরোপিয়ানদের মতো পুরোপুরি প্রকৃতি বিচ্ছিন্ন নয় বলে তাদের শরীরের ইমিউন সিস্টেম কিন্তু সহজে শেষ করে দেওয়ার যাবে না বলেই আমার বিশ্বাস। আর তাই অনেক গুঁজতে হবে, আর অনেক গুঁজতে হবে বলেই এক এক করে আসছে। তাই আমার বিশ্বাস যে তারা যেটা ওরা আশা করছে, যে আগামী কয়েক বছরের মধ্যে একেবারে সবাইকেই ফার্মা কোম্পানির মাসকাবারি খেতে হবে ওষুধ, বা অথবা ডিপপুলেশনে লোকজন চলে যাবে এবং 30 লক্ষ 40 লক্ষ টাকার বেল একমো সাপোর্টে গিয়ে তারপরে মরে যাবে, এরকম আশা যারা করছেন, তো তাদের ক্ষেত্রে অনেকেরই এসব প্রভুদের আশা ভঙ্গ হবে বলে আমার বিশ্বাস। কারণ আমাদের মানুষ জনগণতার সিংহভাগ প্রকৃতির সঙ্গে যুক্ত, তাদের ইমিউন সিস্টেম সহজে হাইজ্যাক করা যাবে না বলে আমার বিশ্বাস। এটা আমার অবজারভেশন, এটা আমার কিন্তু অবজারভেশন। তাই ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক অবশ্যই চলতে থাকবে একটা অংশের মধ্যে, কিন্তু সবার মধ্যে নিশ্চয়ই নয়। তাই আমার বিশ্বাস এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশনে আমরা যাব। একদিকে জায়নিক শক্তির ফার্মা লবির, অপরদিকে প্রকৃতি, এই লড়াইটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাক এটা কোথায় যায়। তো যাই হোক, এবার কি হবে, আপনাকে ওষুধ দেবে ও আপনাকে খেতে হবে, বা আপনাকে ওরা ওদের অবজারভেশনে থাকতে বলবে। আর সেই ওষুধ খেয়ে কী হতে পারে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখছে না, তাই তো। এইবার যদি আপনার ওষুধ খাওয়ার পরে আপনি চলে গেলেন, কি হবে? ডেঙ্গুতে মৃত্যু, প্রাণঘাতী ডেঙ্গুতে মৃত্যু। এবার আপনি কোন এলাকার, ধরে দেখুন আপনি হয়তো উত্তরপাড়া এলাকার, উত্তরপাড়ার যুবকের প্রাণঘাতী ডেঙ্গুর শিকার। কারণ আপনি তো ফিভার টেস্ট করিয়েছিলেন, ওদের ফিভার ক্লিনিকেই আপনি গেছেন মিউনিসিপ্যালিটির, এবং সেই PCR টেস্টে আপনি পজিটিভ ছিলেন। এবার আপনি মারা গেলেন, তো তাহলে কিসে মারা গেলেন? ডেঙ্গুতে মারা গেলেন। ওরা থোড়াই বলবে যে আপনি ট্রিটমেন্ট প্রোটোকলে ড্রাগের প্রতিক্রিয়ায় মারা গেলেন, বলবে ওরা?
বা সেটা নিয়ে আপনার পোস্টমর্টম হবে? এই যে করোনামৃত নেওয়ার পরে এত এত হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, পোস্টমর্টম করে কোনো কিছু করছে? প্রতিবাদ আছে? আইএমএ কিছু বলছে? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, প্রতিবাদ করেছে, বা অন্তত ক্ষতিপূরণের দাবি তুলেছে? এটা আমি বারবার করে বলেছি। ইউরোপে রয়েছে, আমেরিকায় রয়েছে ভ্যাকসিন ইনজুরি কোর্ট, কোথায় ক্ষতিপূরণ? কোথায়? গিনিপিগ নাকি? গিনিপিগ মরলে ক্ষতিপূরণ দেওয়া হয়? হয় না। আমরাও গিনিপিগ। তাহলে এ একটা গেল। আপনি যদি মনে করেন যে টেস্ট মানে বলবেন যে জ্বর আছে, তাহলে এই কিন্তু হতে পারে, হবেই বলছি না, কিন্তু এই সম্ভাবনা আমি দেখছি। কারণ শুধুমাত্র তো প্যানিকবাজি করে ডেঙ্গুর ভয় দেখানো যাবে না, কারণ মানুষ প্যানিকটা অনেকটা আগের মতো খাবে না। তাহলে কি করতে হবে? গ্রাউন্ড লেভেলে কিছু মৃত্যু দেখাতে হবে। মৃত্যু মৃত্যু চাই, কিছু মৃত্যু তো হতেই হবে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। এখন যাদের ইমিউন সিস্টেম ইতিমধ্যেই কলাপস করে গেছে, তাদের তো ডেঙ্গু তাদের ক্ষেত্রে সিভিয়ার হতে পারে, এবং তারা যদি আবার ট্রিটমেন্ট প্রোটোকলের খপ্পরে পড়েন, তাহলে তো বুঝতেই পারছেন। এবারেও সেরাম ড্রাগ তৈরি করছে, জানেন তো, বলেছি, সেটা প্রয়োগ করা হবে, সেই কোভিশিল্ডের সেরাম ইনস্টিটিউট। হ্যাঁ, এবার ভাবুন। তাহলে এবার যদি প্রশ্ন করেন যে, ধরুন আমাকে যদি কেউ প্রশ্ন করে যারা একটুখানি প্রাকৃতিক পন্থায় বিশ্বাসী, তাদের ক্ষেত্রে কী হবে? যদি ডেঙ্গু তারা মনে করে যে না, আমার জ্বর হয়েছে কিন্তু আমি টেস্ট করাবো না, আমার দরকার নেই, বা আমি ফার্মালবের ওষুধ খাবো না, আমি কী করব? কী করা উচিত? কিছু করতে হবে না, এটা গবেষণায় প্রমাণিত, যদিও ফার্মালবি বলবে না। সেটা হলো আপনি পেঁপের পাতা ব্যবহার করুন। আপনি যদি এমনিতে পেঁপে খান নিয়মিত, তাহলে আপনার ডেঙ্গু কিছুই করতে পারবে না। কাঁচা হোক পাকা হোক, যদি আপনি পেঁপে খেয়ে থাকেন, তরকারিতে হোক বা এমনিতে পাকা পেঁপে হোক, আপনি যদি খেয়ে থাকেন, বা কাঁচা হোক, যদি আপনার অভ্যেস থাকে, তাহলে আপনার ডেঙ্গু আপনার মানে তেমন কিছু করতেই পারবে না, প্রথম কথা। আর দ্বিতীয়ত, ধরুন আপনি খান না, আবার ডেঙ্গু জ্বর মনে হয়েছে, আপনার জ্বর হয়েছে, বা আপনি টেস্ট করেছেন মিউনিসিপ্যালিটি থেকে নয়, আপনি অন্য জায়গা থেকে টেস্ট করিয়েছেন, আপনার কোনো বিশ্বস্ত ডাক্তারবাবুর কাছ থেকে টেস্ট করিয়েছেন, যিনি আপনাকে উল্টোপাল্টা ওষুধ খাওয়াবেন না, এরকম কোনো চিকিৎসকের বা কোনো প্যাথোলজি সেন্টার থেকে আপনি টেস্ট করিয়েছেন, বা মনে হচ্ছে সিমটম দেখে যে আপনার ডেঙ্গু হয়েছে, সেক্ষেত্রে কী করবেন? 2-3টে পদ্ধতি আছে। পেঁপের পাতা নিন, একটা মাঝারি মাপের পেঁপের পাতা, তাই তো, সেটাকে ভালো করে ধুয়ে নিন, ধুয়ে কয়েকটা খণ্ড করুন, খণ্ড করে 2 লিটার জলে পাতাটিকে সেদ্ধ করুন। সেদ্ধ করতে করতে দেখবেন একটা সময় জল অর্ধেক হয়ে গেছে, মানে জলটা ফুটে বেরিয়ে যাবে, তো ঢেকে রাখবেন, কিন্তু হ্যাঁ, ঢেকে সেদ্ধ করবেন। তো মোটামুটিভাবে অর্ধেক হয়ে যাওয়ার পরে ওই 2 লিটার জলটা 1 লিটার হয়ে যাবে। এবার সেই জলটাকে আপনি কাঁচের পাত্রে, বা অবশ্যই প্লাস্টিকের পাত্রে তো নয়, কাঁচের পাত্রেও বা কাঁসার পাত্রেও, কাঁচের পাত্রেই ভালো হবে, রেখে ঠান্ডা করুন। এবার সেই জলটা আপনি দিনে 2-3 বার করে খান। হ্যাঁ, 3 বার খান, সকালে খান, দুপুরে খান, সন্ধেবেলা খান। আপনি 2-3 দিন দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। কেন? দুর্বলতা নেই। জ্বরের প্রধান সমস্যা কী বলুন তো, মানে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে, আর এমনি জ্বরের ক্ষেত্রে তো আমি আপনাদের বলেছি শিউলি পাতার রস বা অন্যান্য অনেক ব্যাপার আছে, সেখানে আমি যাচ্ছি না। তো ডেঙ্গুর ক্ষেত্রে যেটা সমস্যা, সেটা হলো প্লেটলেট কাউন্ট কমে যায়। তো নর্মালি যেটা 1 লাখ প্লেটলেট ধরুন, সেইটা ডেঙ্গুর ক্ষেত্রে 20,000-এর নিচে নেমে যেতে পারে। তো অর্থাৎ কী হবে? দুর্বল হয়ে যায়। তো পেঁপের পাতার মধ্যে বা পেঁপের মধ্যে অ্যালকলয়েড থেকে শুরু করে, পেপাইন থেকে শুরু করে যেসব অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, স্ট্রং করে, এবং প্লেটলেট কাউন্ট বৃদ্ধি করে, এটা প্রমাণিত। হ্যাঁ, এই একটা পদ্ধতি। এছাড়া আপনি যদি মনে করেন না, আপনি অন্য একটা পদ্ধতি করতে পারেন। পেঁপের পাতা নিন, ধুয়ে সেটাকে আপনি মিক্সিতে হোক বা কোনোভাবেও বেটে হোক, রসটা বের করুন। ছেঁকে নিন, তারপরে ছেঁকে নিয়ে একটু লেবু টিপে আপনি 2 বার করে দিনে, মানে জ্বর হলে আর কি 2 বার খান, সকালে বিকেলে।
2বার খান, আপনি সুস্থ হয়ে যাবেন। প্রকৃতির ক্ষমতা। আর এখন থেকেই যারা ডবল ডোজ নিয়ে ফেলেছেন, ট্রিপল ডোজ নিয়ে ফেলেছেন, এখন থেকে পেঁপে খাওয়া শুরু করুন। যদি না মানে যদি মনে করেন যে না খাই না আমি, কিন্তু খাওয়া শুরু করুন। পেঁপে খাওয়া, পাকা পেঁপে হোক, কাঁচা পেঁপে হোক, খাওয়া শুরু করুন। যাই হোক, এই হলো বিষয়। এবার মিডিয়া। হ্যাঁ, আরেকটা বিষয়, পারতপক্ষে হসপিটাল আরও অ্যাভয়েড করার চেষ্টা করুন। যদি আপনার ডোজ নেওয়া থাকে সেক্ষেত্রে সিভিয়ার হতে পারে, নাও হতে পারে। যদি মনে হয় হসপিটালাইজেশনের দরকার আছে, সেক্ষেত্রে কোনো পরিচিত ডাক্তার যাকে বিশ্বাস করা যায়, নির্ভর করা যায়, যিনি হুয়ের দালাল নন আর কি, তার মধ্যে থেকেও একটু কাজ করেন, কিন্তু কেউ থাকে, কেউ কেউ ইদানিংকালে দেখা যাচ্ছে, কিন্তু তারা দৃষ্টিগোচর হচ্ছেন, সংখ্যায় তারা বাড়ছেন, অল্প হলেও বাড়ছেন। তো তাদের ব্যক্তিগত নার্সিংহোম থাকতে পারে, বা তাদের রেফারে যদি আপনারা কোনো চিকিৎসায় থাকেন, সেটা অনেক ভালো হবে। সরকারি খপ্পরে পড়লেই হুয়ের গাইডলাইন, ট্রিটমেন্ট প্রোটোকল, আগে হ্যাঁ পজিটিভ আর পজিটিভ, পজিটিভ অ্যান্ড পজিটিভ, তারপর দিল্লি শ্মশানে জায়গা হচ্ছে না, অমুক শ্মশানে জায়গা হচ্ছে না। আর মিডিয়া তো দেখবেন কীরকমভাবে লেগে পড়ে যাবে, একেবারে দেখবেন এই তো রেজাল্টটা শিশুক, বর্ষাটা নামুক, বৃষ্টিটা নামুক, তারপর দেখবেন একদিকে বার্ড ফ্লু দিয়ে মুরগির ব্যবসা, মাংসের দাম বৃদ্ধি, কর্পোরেট মিটকে প্রমোট করা, অপরদিকে এই মশা দেখিয়ে, গাপ্পি মাছ দেখিয়ে, মিডিয়া দেখিয়ে একই কায়দায় প্রমোট করা, ভ্যাকসিন আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষ তো আগের মতো ভয় পাবে না, একদম এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্যান্ডেমিক টিটিও কিন্তু সফল হয়নি, এটা আমাদের কাছে খুব আশার খবর। আবার খুব খুব মানে রাতে ঘুম হতো না জানেন তো, যদি প্যান্ডেমিক টিটিটা করে ফেলে ওরা, তাহলে তো এই ডেঙ্গুর ভ্যাকসিন বা ডেঙ্গুর যে এই বিধিনিষেধ, সেটা তো মারাত্মকভাবে একেবারে পুরোটাই হুয়ের হাতে চলে যাবে। যাই হোক, হয়নি এখনও, কিন্তু ওরা কিন্তু খান্তি দেবে না। ভ্যাকসিন আসতে 26, তো 25-এও শেষের দিকে হয়ে চলে আসতে পারে, তাই সময় আছে ওদের হাতে। এই প্রতিবাদে থাকুন, কিন্তু লড়াইয়ে থাকুন, খামতি দেওয়ার কিছু নেই, এটা দীর্ঘকালীন লড়াই। তো কি করবে ওরা? ওই যে মানুষ আরও বেশি ভাতা নির্ভর হয়ে গেছে, জানেন তো। ইতিমধ্যেই ভাণ্ডারের ভাতাগুলো বিভিন্ন বাড়ানো হবে আগামীতে, মানুষকে আরও বেশি ভাতা নির্ভর করা হবে। তাই বলছি, অনুগ্রহ করে যদি এই রকম চাপ দেওয়া হয় পরবর্তীকালে, যদিও এখনও ভ্যাকসিন আসেনি, কিন্তু এই চাপ দেবে, কিন্তু ভাতা বন্ধ হয়ে যাবে। এটা একটা বড় চাপ কিন্তু, জানেন তো, ভাতা বন্ধ হয়ে যাবে। তো এরকম হলে আপনারা সতর্ক করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এখনও পর্যন্ত এমন কোনো আইন নেই যে ভ্যাকসিন না নিলে আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটসগুলো বন্ধ হবে, এমন কোনো আইন নেই। দায়িত্ব নিয়ে বলছি, নেই। তাই না বলতে হবে যে না আমার দরকার নেই, আমি নেব না। যদি বলে আমরা না, বন্ধ হয়ে যাক, আমি বুঝে নেব, পারবে না বন্ধ করতে। জনবিক্ষোভকে ওরা ভয় পাচ্ছে, ওরা জানে মানুষের ক্ষোভ জমছে, তাই ওরা আরও বেশি করে আগামীতে ধর্মের তাস খেলবে। কিন্তু বলে দিলাম, আর কোন ধর্ম কত আগে তৈরি হয়েছে, কোন ধর্ম কত ভালো, ওসব তর্ক না করে জায়নিস্ট শক্তির বিরুদ্ধে, আন্তর্জাতিক শক্তির দালাল হুয়ের বিরুদ্ধে অস্ত্র শানান, লড়াইকে শক্তিশালী করুন, ভাগাভাগি করতে যাবেন না। ওরা ওটাই চায়। আমি খুব দুঃখ পাই এসব পোস্টে যখন ওসব ধরনের কমেন্ট পাই। আরে বাবা, আপনার ধর্ম আগে না হিন্দু ধর্ম আগে, ওদিকে কী হবে এখন বলুন দেখে, কী হবে? সেদিন দেখলাম আমার পরিচিত একজন বুদ্ধিজীবী
ভালো মানে বুদ্ধিজীবী আর কি, জানেন তো লেখালেখি হয়। তো যাই হোক, উনি আবার কী লিখছেন, কী সব আলোচনা হচ্ছে, কি টপিক, আহা! রবীন্দ্রনাথের মানে মানে ঠাকুর পরিবারের দ্বারকানাথ ঠাকুর মহাশয়, ঠাকুরের ঠিক সত্যিই কি 43 বউবাজারে 43টা বেশ্যাখানার মালিক ছিলেন? সত্যি না মিথ্যে? না, টপিক দেখুন। কেন না, অনেকে বলছে যে রবি ঠাকুর তাহলে ওই বেশ্যালয়ের থেকে উপার্জিত 43খানা বেশ্যালয় থেকে উপার্জিত অর্থে লালিত পালিত হয়েছে। চি 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 চি, রবি ঠাকুরের মতো মানুষ, চি 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 চি, উনি জানতেন না? ব্যাস টপিক। এইবার কি প্রমাণ করতে হবে যে না না সত্যি ছিলেন না, এরকম কোনো তথ্য নেই। যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই টপিকটা নিয়ে এখন নিউ ওয়ার্ল্ড অর্ডারে যখন মানুষের বিপদ আরও বাড়ছে, রুটি রুজির সমস্যা বাড়ছে, জবরদস্তি বাড়ছে, অপ্রয়োজনীয় বিপজ্জনক রকম ভ্যাকসিন গুঁজে দেওয়া হচ্ছে, তখন এই তথাকথিত বুদ্ধিজীবী সমাজের আর টপিক নেই? দ্বারকানাথ ঠাকুর 43খানা বেশ্যালয়ের মালিক ছিলেন কি না বউবাজারের, এটা টপিক? এই হলো পত্রপত্রিকার অবস্থা। পড়ে দেখবেন পত্রপত্রিকা, লিটল ম্যাগাজিন মেলা হয়তো এবার বই মেলাতেও আমি ঢুকেছিলাম একবার, আমি জানি পাবো না, কিছুই নেই, কিচ্ছু নেই। কি অমুক সংখ্যা, সতীনাথ ভাদুরী সংখ্যা, বাপরে ভালো, সতীনাথ ভাদুরী একজন শক্তিশালী লেখক ছিলেন, তাই তো কোনো সন্দেহ নেই। তার জাগরী একটি ভালো উপন্যাস, মাস্টারপিস বলা যেতে পারে। তো সতীনাথ ভাদুরী সংখ্যা এখন কেন? নিউ ওয়ার্ল্ড অর্ডার সংখ্যা হতে পারে না? প্ল্যান্ডেমিক সংখ্যা হতে পারে না? পারে তো, কোথায় নেই? তাহলে তো আমরা ঘুরে দেখেছি, নেই। কি অদ্ভুত অদ্ভুত সব টপিক। অমুক শতবর্ষ, ভালো, অমুকের শতবর্ষ তার, বা অমুক কবি বেঁচে আছেন, কিন্তু ওরে বাপরে বেঁচে আছেন, তিনি কিছু পয়সা করে দিয়েছেন, মাল করে দিয়েছেন কোনো পত্রিকাকে, পত্রিকা তো কেউ কেনে না, কোনো পাঠক নেই, এসব কবি সাহিত্যিকদের কোনো পাঠক নেই, কিছু মনে করবেন না, নেই, আমি দেখেছি। তারা বই করেন, তারা পরস্পরকে গুঁজে দেন। তো তারা কি করেন, এই সম্পাদককে বলেন, ভাই তোর কি পত্রিকা রে? আমার পত্রিকা, আমার হলো গিয়ে কি ভুলে গেছিস রে, আমার পত্রিকা 20 বছর ধরে চালাচ্ছি, কি পত্রিকা, ইয়ার নাম ধরেন নিরূপণ, বা একটু আঁতেল, যদি আঁতেল হয় নিরূপণ, বা অনুবীক্ষণ, বা বীক্ষণ, বা কল্পবীজ, এরকম কোনো পত্রিকা, বা এইরকম নাম হয় আর কি, একটু গভীর নাম হয়। এবার তাকে বললো, ভাই আমাকে নিয়ে একটা সংখ্যা করবি নে, বেঁচে আছে কিন্তু, তার বয়স কত হবে, 50-55, ভেতর কথা হয়ে গেল আড়ালে, যে কত দেবে, ওই সংখ্যাটা যা খরচা হবে সে দিয়ে দেবে, কত মুদ্রার খরচা প্লাস সম্পাদকের কিছু পকেটে ঢুকবে, কী হলো, কত পড়ছে মোটামুটিভাবে, এই সব মিলিয়ে 20,000 মতো পড়ছে, বা 10,000 মতো পড়ছে, তো তোকে আমি বাড়তি দিচ্ছি 5,000, বেশ ভালো কথা। কী হলো, অমুক কবি সংখ্যা, কবি কিন্তু বেঁচে আছেন, বহাল তবিয়তে। হ্যাঁ, সতীনাথ ভাদুরীর সংখ্যা তো মানা যায় যে তিনি নেই, তার সৃষ্টিকর্ম নিয়ে একটা আলোচনা হতেই পারে, যদিও এই সময়ে দাঁড়িয়ে এই আলোচনাগুলো কতটা প্রাসঙ্গিক সে ঠিক আছে, কেউ বিদগ্ধ মানুষ যিনি সতীনাথ ভাদুরীকে ভালোবাসেন তাকে নিয়ে আলোচনা করতেই পারেন, তবে এটা যুক্তিতে মেনে নিলাম। কিন্তু যিনি বেঁচে আছেন তিনি পত্রিকাকে পয়সা দিয়ে বলছে আমাকে নিয়ে একটা সংখ্যা কর, কোথায় আছেন আপনি? লজ্জা লাগে না? এরকম সাহিত্যিক কবি হলাম না, হ্যাঁ, ওটা কি হয়ে গেল সংখ্যা। এবার তিনি আবার ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আমাকে নিয়ে অমুক পত্রিকা সংখ্যা করছে, বা কি গর্ব, কি আনন্দ। এবার কি হলো, উনি ছবি টবি দিয়ে দিলেন, এবার হাসি টাসি হলো, কে কিনলো বুঝতেই পারছেন, কারা ওসব পত্রিকা কেনে, কোনো পাঠক নেই এদের, তারাই নিজেদের মধ্যে আর কি করেন, যাই হোক 99%। এবার এই সম্পাদক বলবে, কিরে আমার পত্রিকায় তোকে নিয়ে একটা সংখ্যা হলো, এরা আবার কবি, কিন্তু সম্পাদক এবং কবি মানে পত্রিকাও চালান আবার লেখালেখিও করেন। বর্তমান বাজারে যত কবি সাহিত্যিক আছেন তাদের 80%ই সম্পাদক, আমার অভিজ্ঞতা। এবার এর লেখাও ছাপে, ওর লেখাও ছাপে, এবার সে বলবে তোকে নিয়ে আমি একটা সংখ্যা করলাম, এবার আমাকে নিয়ে একটা করবি না, তুই কত দিয়েছিলি রে, আবার এবার তাকে নিয়ে সংখ্যা শুরু হয়ে গেছে এতে।
জীবিত কবিদের সংখ্যা কি করবেন বলুন তো? খ্যাতি, লোভ, পাঠক নেই, কেউ নেই। তবু মানে বাজারি যদি হয়, মানে ধরুন মেইন স্ট্রিম, তাদের হয়তো বাজারি পত্রিকা যেগুলো আছে, বড় বড় দালাল যারা, তারা তো প্রতিষ্ঠিত, তাদের তো পাঠক আছে, তাদের প্রচার হয়, তারা বাইট দেন, তাদের টেলিভিশনে দেখানো হয়, তাদের কথা আলাদা। তারা তো খ্যাতি, যেমন খ্যাতি হোক, জনপ্রিয়তা, এবং তাদের কর্মের অবশ্যই শক্তি আছে, তাই না? আপনি প্রভুরা আপনাকে কিনবে, বাজারি পত্রিকা আপনাকে কিনে পয়সা দেবে, আপনাকে বাইট দেওয়াবে, তাহলে আপনার তো কলমে একটু শক্তি থাকতে হবে রে ভাই। হেজি পেজিকে ওরা প্রমোট করবে? করবে না। কিন্তু কি, আপনার কলমে শক্তি আছে, কিন্তু আপনি আপনার মতো করে লিখতে পারবেন না, আপনাকে ওদের ন্যারেটিভটাকে ফলো করে লিখতে হবে। তো ওরা তাই করছে, প্রচারও হচ্ছে, পাঠকও হচ্ছে। প্রেমের উপর থ্রিলার লিখছেন, কেউ প্রেমের কথা লিখছেন, কেউ অমুক লিখছেন। বর্তমান সময়কে কেউ লিখছেন না, মানে প্যান্ডেমিক, নিউ ওয়ার্ল্ড অর্ডার, কেউ নেই। কিন্তু এদের তবু কি একটা বলুন তো, আনন্দ কি না, পাঠক আছে। কিন্তু এদের এই লিটল ম্যাক যাকে বলা হয়, মার্জনা করবেন দু একটি ব্যতিক্রম বাদ দিয়ে, এদের কোনো পাঠক নেই। এরা নিজেরাই পত্রিকা করেন, নিজেদের মধ্যে বিলন, আর নিজেরা বই বের করেন, নিজেদের মধ্যে বিলন। বা কেউ বলে তুই আমারটা কেন, আমি তোরটা কিনি। তুই আমারটা কিনলি না, আমি যে তোরটা কিনলাম। এই সব কবি গোষ্ঠী এটা করে বেড়াচ্ছে। এখন তারা লেটেস্ট হচ্ছে আমাকে নিয়ে একটা সংখ্যা করে। কোথায় গেছে বলুন তো? মাঝে মাঝে কি মনে হয় বলুন তো, এই যে এটা কারেকশন মহাকালের যেটা নেমে আসছে না, এটা সবাই ডোজ নেওয়া, এই কারেকশনটা দরকার আছে মনে হয়। এই যে তথাকথিত যারা এই খ্যাতি, জনপ্রিয়তার পেছনে দৌড়চ্ছেন, সমাজের কোনো অবদান নেই, তারা কবি হতে চান, সাহিত্যিক হতে চান, কোনো প্রতিবাদ নেই, কিছু নেই, শুধু মঞ্চে গিয়ে একটু ছবি দেবেন, সেলফি দেবেন। এদের এই সব, এরা কি, এরা কারা? মার্জনা করবেন, কেউ কেউ হয়তো ব্যতিক্রম আছেন, আমার জানা নেই, মার্জনা করবেন। আমি আসলে যেহেতু লেখালেখি করি, তাই আমি মাঝে মাঝে এরকম বলে ফেলি। একা লাগে তো, ভীষণ একা লাগে, কেউ নেই তো, একা লাগে। এরকম আরও অন্তত দু চারজন যদি লেখালেখি করতেন, পত্রপত্রিকায় হোক, ফেসবুকে হোক, বা লাইভ করছেন কোনো লেখক, ভালো লাগতো, একা মনে হতো না নিজেকে। যাই হোক, এই হলো বিষয়। আবার বলছি, আমি লাইভের শেষ অংশে চলে এসেছি। আপনারা প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। হ্যাঁ, একদম সুভাষ বোস, আপনি ঠিক বলেছেন। মৌলবাদী বুদ্ধিজীবী তো আছেই, তথাকথিত বুদ্ধিজীবী, তাদের আবার বিভিন্ন ব্যাপার আছে, তারা তাদের, কিন্তু ওই জায়গাটাতে কেউ নেই, মূল জায়গাটা কেউ ধরবেন না। মহাকাল কি এমনি? যাই হোক, তো শেষের দিকে চলে এসেছি। তবে আমি আবার অনুরোধ রাখছি, হিন্দু মুসলমান নির্বিশেষে প্রকৃত ধর্ম চর্চা করুন। এবার কোন ধর্ম? মানুষকে বাঁচানোর ধর্ম। এ নিয়ে কোনো মতভেদ আছে? নেই তো। মানুষকে বাঁচানোর ধর্ম, মানুষকে সতর্ক করার ধর্ম। জায়নিক শক্তির হাতে আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে এখন গিনিপিগ। তার কথা বলুন, কে আগে এসেছেন, কে কত শ্রেষ্ঠ, এই করতে গিয়ে তো আপনাদের অনুসারীরাই খানাখন্দে পড়ে যাচ্ছেন। হ্যাঁ, কতদিন এভাবে চলবে? আর কেউ কেউ যদি মনে করেন যে না, নিয়ে নিক, সবাই নিয়ে নিক, ডেঙ্গু ভ্যাকসিনটাও নিয়ে নিক, আমরা ডিটক্স করে ডিটক্স করা আমাদের উপার্জনের একটা সুযোগ আছে, কি বিশ্বাস হচ্ছে না? এরকম লোকও কিন্তু আছে। হ্যাঁ, আছে। কারণ কি, এটা একটা প্যারালাল উপার্জন তো না? মানুষ যখন নেবে, তাদের শরীরে বিষ ঢুকবে, অবশ্যই স্পাইক প্রোটিন হোক, যে বিষই হোক, এবং তারা তাদেরকে বলবে নিয়েছো, আসো আমরা ডিটক্স করি। কত খরচা? 1000-5 কত খরচা? 1010। এটা কি? তাহলে কোথায় ফারাক রইল? প্রভুদের সাথে, জায়নিক শক্তির সাথে আমাদের কি ফারাক রইল? আমরা যদি মানুষকে আগে থেকেই অ্যালার্ট করি, যারা যেন না নেন বা নেওয়ার আগে ভাবেন, সেটা কি ভালো না? নাকি নেওয়ার পরে আমরা ডিটক্স করে যাব, ডিটক্সের ফর্মুলা দিতে যাব, আর সেটা কতটা কার্যকরী হবে? এই জিন থেরাপির এই অভিনব
যে ন্যানোবটযুক্ত যেসব ড্রাগ ভ্যাকসিনের ক্ষেত্রে সেরকম একটা অনিশ্চয়তার মধ্যে থেকে আমরা ওই মুনাফাবাজির জন্য আমরা ডিটক্স কার্যক্রম চালিয়ে যাব, আর লোকে ভ্যাকসিন নিতে থাকবে নিতে থাকবে নিতে থাকবে। আমরা আগাম কেন তাদেরকে অ্যালার্ট করব না? কেন করব না? আমরা ডিটক্স করার সুযোগ হবে বলে তাই কেউ কেউ হয়তো এরকম আছেন, হয়তো বলবো না, আছেন। এখান থেকে আসুন আমরা বেরিয়ে আসি, আসুন আমরা বেরিয়ে আসি এখান থেকে, পাশে থাকি মানুষের যতটা সম্ভব, পাশে থাকি। হ্যাঁ, যারা নিয়ে ফেলেছেন তাদেরকে তো আপনারা পথ দেখাবেনই নিশ্চয়ই, কী করে ডিটক্স করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করেছি আগেও। প্রাকৃতিক পন্থায় নিজেদেরকে সুস্থ রাখা অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু তাই বলে এটা চলতে পারে না। তাই বলে আমরা কি চুপ করে বসে থাকবো যে না আবার লোকে নিক? এবার নিতে নিতে আপনি কত ডিটক্স করবেন? 2খানা 3খানা যাদের পড়ে গেছে ডোজ, তারপরে যদি আবার ডেঙ্গুর ডোজ পড়ে, ডেঙ্গু ভ্যাকসিনে তো 3টে ডোজের কথা ছিল, 6 মাস অন্তর অন্তর 3টে ডোজ, তাহলে কত ডোজ হচ্ছে? কত ডিটক্স আপনারা করবেন বলুন তো? মানুষ বাঁচবে তার আগে? ডিটক্স করার মতো অবস্থায় থাকবে তারা? আপনার ডিটক্স প্রক্রিয়া তারা নিতে পারবে তারপরে যদি এত এত গোঁজা হয়? সেটা ভাববেন না। আমি জানি আমার সহযোদ্ধারা এরকম নন, কিন্তু আছে, এরকম মানুষ আছে। আমরাই তো দেবতা, আমরাই তো শয়তান, আমরাই তো স্বর্গ, আমরাই তো নরক। আমাদের মধ্যেই তো বিল গেটসের আসন, আমাদের মধ্যেই তো ক্লাউস সোয়াব, আমাদের মধ্যেই তো জেকব সিপ। তাই তো আসুন তাকে দমন করি। সিম্পল লিভিং হাই থিঙ্কিংয়ে যতটা সম্ভব বিশ্বাস করি। আসুন, এটাই একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে, আমরা ভালো থাকতে পারি। যত লোভ, যত লালসা, তত জায়নিক শক্তি আপনাকে প্রলোভন দেখাবে, আপনি সেই প্রলোভনের ফাঁদে পা দেবেন। একটা ইংরেজিতে একটা ইডিয়াম আছে, সল্ট অফ দ্য আর্থ। এই ব্যাপারটাই বোঝানো হয়। হাই থিঙ্কিং, সাধারণ জীবনযাপন কিন্তু উচ্চ চিন্তা করেন, এরকম মানুষকে বলা হয় সল্ট অফ দ্য আর্থ। ছোটোবেলায় পড়েছিলাম, 5-6-এ মনে হয়। আসুন তাহলে এইটা যদি আমরা রাখতে পারি। অর্থের অবশ্যই বাঁচতে গেলে প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেটাকে পেছনে ধাওয়া করে, অন্যের ক্ষতি করে, অন্যের সর্বনাশ করে কত চাই আর? ভাবুন, আমি বলছেন বলি নয়, ভাবুন, ভাবার সুযোগ আছে। যাই হোক, আজকে এই পর্যন্তই, অনেকটা সময় নিলাম। তৈরি থাকুন এবং স্বাস্থ্যকর্মীরা দরজায় আসবে, তাদের সঙ্গে বিনীত ব্যবহার করুন। আর এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে জানান, হোয়াটসঅ্যাপে জানান বা মেসেঞ্জারে জানান, অথবা ফেসবুকে কমেন্ট বক্সে জানান। আর আগামীকাল তো আসছেন কয়েকজন আমার সাথে দেখা করতে, আমিও যাচ্ছি, কফি হাউসে দেখা হবে। আপনারা আশেপাশে থাকলে চলে আসুন, মুখোমুখি কথা হবে। ভালো থাকুন, শুভরাত্রি।